আচ্ছা, তো আমরা আজকে মোটামুটি 5টা প্রবলেম সলভ করার চিন্তা আছে, যে 5টা প্রবলেম আমরা মোটামুটি এই 5টা প্রবলেমই সলভ হয়েছে বেশি, এইটা আর একটা ছিল। তো মোটামুটি এই 5টা প্রবলেমই আমরা দেখবো। এখন এক এক করে আমরা প্রথমে একটু যেগুলো গিভ হয়েছিল এক এক করে হার্ড, আস্তে আস্তে হার্ড প্রবলেমের দিকে যাবো এক এক করে। তো আশা করি আপনারা প্রবলেম সেটটা পড়ছেন। তবুও আমি প্রবলেম সেট না পড়ে ডিরেক্ট প্রবলেমটাতে কি বলছে সেই জিনিসগুলো বলবো আগে। তারপর এইটা প্রবলেমটা পড়ার পর আমাদের আসলে কিভাবে চিন্তা করা দরকার, এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি চিন্তা আসে, এই জিনিসগুলো বলে কিভাবে সলভ করতে হয় সেই সলভটা আমরা বলবো, আর লাস্টে কোডটা দেখাবো। ওকে, আর শেষে দরকার পড়লে আমরা কোডটা আমার গিটহাবে আপলোড দেওয়া আছে, সবগুলো করি আমি গিটহাবে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তো প্রবলেম সেট যেটা ছিল সেখানে গিভওয়ে মোটামুটি বলা যায় 3টা প্রবলেম গিভওয়ের মতো ছিল। সর্বপ্রথম যেটা বেশি সলভ হচ্ছিল সেটা হলো প্রবলেম যে, আচ্ছা, সি স্টাই স্ট্রিং লেন্থ যেটা ছিল। তো এই প্রবলেমটাতে মেইনলি কি বলছে যে আমাদের আমরা যে সি ল্যাঙ্গুয়েজে যখন কোনো একটা স্ট্রিং এর আর লেন্থ নির্ণয় করি, তখন আসলে এই ক্যারেক্টার গুলা কিভাবে কাউন্ট করা হয়, সেইখানে কিছু স্কেপ সিস্টেম আছে, সিকোয়েন্স আছে। এই স্কেপ সিকোয়েন্সে যে ব্যাকস্ল্যাশ যে ক্যারেক্টারটা আছে, তো এইটা অনেক সময় কি হয় যে, সাপোজ আমি যদি এটা নিয়ে একটা কথা বলি, যে আমরা যখন একটা ব্যাকস্ল্যাশ দেখবো, তো একটা সি ল্যাঙ্গুয়েজে স্ট্রিং লেন্থ একদম শেষের ক্যারেক্টার থাকে নাল ক্যারেক্টার। তো নাল ক্যারেক্টার বোঝানোর জন্য আমাদের এই জিরোর আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো জিরো কিন্তু আমরা আমাদের একটা স্ট্রিং এ জিরো একটা ক্যারেক্টার হইতে পারে, কিন্তু এই জিরোর সামনে যখন ব্যাকস্ল্যাশ থাকে তখন এটা নাল ক্যারেক্টার হয়ে যায়। এখন যদি এখন আমি কখন বুঝবো যে এই এই স্ল্যাশটা আসলে নাল ক্যারেক্টারের জন্য ইউজ হয়েছে, নাকি স্ল্যাশটা সাধারণ স্ল্যাশও একটা ক্যারেক্টার হইতে পারে স্ট্রিং এর জন্য, তো এটা স্ল্যাশ সাধারণ স্ল্যাশ নাকি নাল ক্যারেক্টারের জন্য স্ল্যাশ, এটা বোঝার জন্য এসকেপ সিস্টেমে কিছু হিসাব আছে। যেমন যদি আমরা কোথাও এই স্ল্যাশ ইউজ করতে চাই, তখন সেখানে ডাবল স্ল্যাশ দিয়ে চেক করতে হবে। শুধু স্ল্যাশ বুঝাইতে গেলে ডাবল স্ল্যাশ দ্বারা বুঝতে হবে। আর নাল ক্যারেক্টারের জন্য জিরোর আগে একটা স্ল্যাশ থাকবে। তখন আমরা বুঝতে পারবো যে এইটা আসলে নাল ক্যারেক্টারের জন্য স্ল্যাশ জিরোর আগে আছে, আর ডাবল স্ল্যাশটা বোঝাতে হবে যে এটা আসলে একটা শুধু স্ল্যাশ বোঝানোর জন্য, একটা ক্যারেক্টার বোঝানোর জন্য ডাবল স্ল্যাশ ইউজ করা হয়। তো এই প্রবলেমে কয়েকটা জিনিস দেওয়া আছে। যেমন প্রথমে বলছে যে এই ডাবল স্ল্যাশ যেটা আছে এটা আসলে রিপ্রেজেন্ট করে কি একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারকে। আর এই একটা স্ল্যাশের পর ব্যাকস্ল্যাশের পর যদি জিরো আসে, তখন সেটাকে আসলে একটা নাল ক্যারেক্টার বুঝায়। আচ্ছা, এখন আমাদেরকে কি দেওয়া থাকবে, একটা পুরো স্ট্রিং দেওয়া থাকবে। সেই স্ট্রিং থেকে আমাদের সেই একটা নির্দিষ্ট ভ্যালিড লেন্থ হিসাব করতে হবে মেইনলি। আচ্ছা, স্কেপ সিস্টেম থেকে। তো এখানে কি কি বলছে, যে প্রথম শর্তগুলো কি দিছে, যদি কোনো একটা ক্যারেক্টারে শুধু জিরো থাকে, একটা স্ট্রিং এর যদি ভিতরে আমরা কোথাও জিরো পাই, তাহলে এইটা আসলে কোনো স্কেপ সিকোয়েন্সের কোনো পার্ট হবে না। শুধু জিরোটাকে আমরা কি করব, সেটাকে একটা এটা কন্ট্রিবিউট করবে এক, সেই লেন্থে এটা কন্ট্রিবিউট করবে এক পরিমাণ কন্ট্রিবিউট করবে জিরোটা। আচ্ছা, এরপর যদি আমরা স্কেপ সিস্টেমে যদি কখনো দুইটা স্ল্যাশ একসাথে পাই, তখন এই দুইটা স্ল্যাশ মিলে একটা স্কেপ সিস্টেমে একটা ব্যাকস্ল্যাশ হিসেবে পরিচিত হবে, একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হবে এবং তার লেন্থ কন্ট্রিবিউট করবে এক। এবং এরপর আমরা দেখবো যে যেটা বললাম, যে আমরা যদি জিরোর আগে একটা স্ল্যাশ পাই, তাহলে এটা আসলে একটা নাল ক্যারেক্টার। তো এই স্ট্রিং লেন্থ আসলে এখানে স্টপ হয়ে যাবে ইমিডিয়েটলি, যেখানে নাল ক্যারেক্টার পাবে। তারপর যদি কিছু থাকে, সে আসলে সেগুলো দেখবেই না পরে কি আছে, ওইখানে সে একটা স্ট্রিং শেষ করে দিবে, লেন্থটা ততটুকু বলে দেবে। আর এই ব্যাকস্ল্যাশ জিরো যেটা, এটাও কিন্তু আসলে কোনো কন্ট্রিবিউট করবে না লেনে। আচ্ছা, এরপর বলছে বাকি যেগুলো থাকবে স্টেপ সিকোয়েন্স, সেগুলো আসলে ইনকমপ্লিট, সেগুলোকে আমরা ইনভ্যালিড বলবো। তাহলে মোট কথা হইলো যে আমরা যদি কখনো দেখি যে আমরা ব্যাকস্ল্যাশ কিনা বুঝতে পারবো যখন বাম দিক আমরা লেফট থেকে রাইটের দিকে যাইতে থাকবো। যদি দুইটা স্ল্যাশ পাই কখনো, তাহলে সেইটা এক লেন্থ কন্ট্রিবিউট করবে। এবং যদি আমরা কোনো বিজোড় সংখ্যক স্ল্যাশ পাই তারপরে জিরো পাই, মানে একটা স্ল্যাশ তারপর জিরো পাই, এটা আসলে কি বোঝায়, এইটা বোঝায় হইলো নাল ক্যারেক্টার। আর এইটা কিন্তু কোনো লেন কন্ট্রিবিউট করবে না, তারপরে আমরা কিছু দেখবো না, সেখানে ব্রেক করে ফেলতে হবে। আর যদি শুধুমাত্র জিরো থাকে, সেইটাও আমাদের এক লেন কন্ট্রিবিউট করবে যদি স্ল্যাশ না থাকে। এরকম হইতে পারে যে দুইটা স্ল্যাশ আছে তারপরে জিরো আছে, এখানে কি হবে, এই দুইটা স্ল্যাশ কিন্তু আমার কি বোঝাইতেছে, এটা একটা ব্যাক স্ল্যাশের জন্য এক লেন কন্ট্রিবিউট করবে, এই জিরোটা কিন্তু এক লেন কন্ট্রিবিউট করবে।
তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এখানে কিন্তু আমার লেনটা হবে 2। আচ্ছা, কিন্তু যদি এটা এরকম হইতো, যদি 2টা ব্যাকস্ল্যাশ 3টা ব্যাকস্ল্যাশের পর একটা 0 থাকতো, তাহলে প্রথম 2টা আমার একটা এই 3টা মিলে আমার একটা এই 2টা মিলে আমার একটা ব্যাকস্ল্যাশ বুঝাইতো, এক লেন কন্ট্রিবিউট করতো, আর এই 2টা মিলে কিন্তু একটা নাল ক্যারেক্টার বুঝাইতো। তখন কিন্তু এইটা কিন্তু স্ট্রিং এ কন্ট্রিবিউট করতো না লেনে, তখন কিন্তু আমার অ্যান্সারটা 1 হইতো। এখানে কিন্তু অ্যান্সারটা 2। আচ্ছা, আর ইনভ্যালিড একটা আছে, সেইটা হলো এরকম যে সাপোজ এরকম আছে যে 3টা এরকম আছে আর কিছু নাই, সামনে একটা 0 আছে। তো এই 0টা আমরা বুঝতেছি যে এটা এক লেন কন্ট্রিবিউট করবে, জাস্ট 0 একটা ক্যারেক্টার। এই 2টা মিলে একটা ব্যাকস্ল্যাশ এক লেন কন্ট্রিবিউট করবে, কিন্তু এই যে একটা আছে এইটার পরে বিজোড় সংখ্যা যখন থাকবে তারপরে একটা অবশ্যই 0 থাকতে হবে, তাহলে এটা নাল ক্যারেক্টার বুঝাইতো। কিন্তু এরপরে আর কিছু নাই আসলে, তাহলে যেহেতু এরপরে কিছু নাই তাহলে এটা একটা ইনভ্যালিড, এটাও বলতে হবে। এখান থেকে আসলে মেইনলি কি বুঝতে পারলাম যে আমাদের প্রথম যে জিনিসটা ছিল যে আমরা তাহলে লেফট থেকে রাইট দিকে যাব, একটা স্ট্রিং এর 0 নম্বর ইন্ডেক্স থেকে শেষের দিকে যাব। প্রথমে আমরা ব্যাকস্ল্যাশ গুলো হিসাব করতে করতে যাব। যদি আমরা ব্যাকস্ল্যাশ কখনো 2টা পাই তাহলে আমরা লেনটা এক কন্ট্রিবিউট করবে, তখন আমরা স্ট্রিং এর লেনটা মানে অ্যান্সার এক কন্ট্রিবিউট করব। এরপর যখন আমরা কোনো 0 পাবো তখন চেক করব আগে যে এর আগে কোনো একটা মানে বিজোড় সংখ্যক কোনো আছে কিনা, ব্যাকস্ল্যাশ আছে কিনা, তখন কিন্তু এটা নাল ক্যারেক্টার হয়ে যাবে, সেখান থেকে আমাদের ব্রেক করতে হবে, অ্যান্সারও বাড়বে না। কিন্তু যদি এরকম হয় যে 2টা আছে তাহলে এটা তো অ্যান্সারে এক কন্ট্রিবিউট করছে, এরপর 0 আছে, তখন 0টা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার, এটা কিন্তু অ্যান্সারে এক আসলে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, আর যদি এমন হয় যে আসলে আমার বিজোড় সংখ্যক ব্যাকস্ল্যাশ পাইতেছি, সেটা কিন্তু আসলে ইনভ্যালিড। আচ্ছা, আমরা যদি এখন একটু টেস্ট কেস গুলো দেখি, তো আমাদের টেস্ট কেস গুলো এরকম ছিল। তো আমরা যদি দেখি যে প্রথমে এখানে 2টা আছে ব্যাকস্ল্যাশ, এটা কিন্তু অ্যান্সারে এক কন্ট্রিবিউট করবে, এই 2টা মিলে অ্যান্সারে এক কন্ট্রিবিউট করবে, তাহলে এটার অ্যান্সার ছিল 2। এরপর এখানে যদি দেখি এখানে প্রথম 2টা ব্যাকস্ল্যাশ মিলে একটা অ্যান্সারে এক কন্ট্রিবিউট করবে, আর 0 কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে এখানে এক কন্ট্রিবিউট করবে, তাহলে 2 পাবো এটার জন্য অ্যান্সার। এরপরটা যদি আমরা দেখি তাহলে এই প্রথমটা আমরা দেখবো একটা ব্যাকস্ল্যাশ বিজোড় সংখ্যক, কিন্তু তারপরে একটা কি আছে 0 আছে, তার মানে এটা একটা নাল ক্যারেক্টার বুঝাইতেছে। নাল ক্যারেক্টার হলে অ্যান্সারে কন্ট্রিবিউট করবে না এবং ওখানে ব্রেক হয়ে যাবে, যে কারণে অ্যান্সারটা এখানে 0, পরগুলো চেকই করবে না। আর লাস্টের যেটা আছে সেটাতে প্রথম 2টা ব্যাকস্ল্যাশ মিলে আমাদের প্রথমে এক অ্যান্সার কন্ট্রিবিউট করবে, তারপরে একটা ব্যাকস্ল্যাশ আছে, এটার পরে আর কিছু নেই, এখানে যদি একটা 0 থাকতো তাহলে কিছু একটা কথা ছিল, এটা একটা ইনভ্যালিড। তো এই জন্য আমরা যদি এটা দেখি, টেস্ট কেস গুলো দেখি, তাহলে প্রথমটার জন্য 2, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টা 0, লাস্টেরটা ইনভ্যালিড। ওকে, তাহলে আমরা যদি সলিউশনটা দেখি, সলিউশনটা এরকম হবে যে আমাদের সলভটা আমরা কিভাবে করব। তো আমরা প্রথমে স্ট্রিংটা ইনপুট নিব আর কাউন্ট ইকুয়াল 0 রাখবো। কাউন্টটা আমরা কি হিসাব করবো, কাউন্টটা হিসাব করবো যে আমরা আসলে কতটা ব্যাকস্ল্যাশ পাইলাম, যতটা ব্যাকস্ল্যাশ পাবো আমাদের কাউন্টটা তত হয়ে যাবে, তখন আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং অ্যান্সারও 0 রাখবো প্রথমে, অ্যান্সারে কিছু নাই। যদি আমরা কখনো দেখি যে 2টা ব্যাকস্ল্যাশ পাইছি তখন আমরা কাউন্ট এক বাড়াবো। যদি দেখি যে কোনো ক্ষেত্রে আমাদের শুধু 0 ক্যারেক্টার পাইছি, সেই ক্ষেত্রেও আমরা অ্যান্সার বাড়াবো। আর যদি দেখি যে কোনো নাল ক্যারেক্টার, তখন আমরা ব্রেক করে দিব। আমাদের ইনটিউশনটা এরকম ছিল। তো প্রথমে আমরা চেক করতেছি যে এটা কোনো ব্যাকস্ল্যাশ কিনা। তো আমরা যদি এখানে একটা স্ল্যাশ দিই তাহলে কিন্তু হবে না। এই প্রবলেমটা কিন্তু এইটাই যে আসলে আমরা যখন কোনো ক্যারেক্টার চেক করি, সাধারণত আমরা সাপোজ যদি 0 চেক করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে সিঙ্গেল কোটেশনের ভেতর 0 দিলে এটা কিন্তু একটা 0 ক্যারেক্টার বুঝায়। তো এইরকম আমরা যদি স্ল্যাশ ক্যারেক্টারটা বুঝাইতে চাই তাহলে আমাদের ডাবল স্ল্যাশ দিয়ে বুঝাইতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একবারে ডাবল স্ল্যাশ হিসাব করতেছি না। এইটা একটু একদম সি এর বেসিক যেটা, সেই জিনিসটা না জানা থাকলে এটা প্রথম একটু একটু অন্যরকম মনে হবে যে ডাবল স্ল্যাশ কেন এখানে। আসলে এখানে ডাবল স্ল্যাশটা এই জন্য যে এই যে প্রথম যে ক্যারেক্টারটা আছে স্ল্যাশ, এইটাকেও তোমাকে ডাবল স্ল্যাশ দ্বারা বুঝাইতে হবে সি এতে। এই যে দ্বিতীয়টা আছে এটাও ডাবল স্ল্যাশ দিয়ে বুঝাইতে হবে, তৃতীয়টাও ডাবল স্ল্যাশ দ্বারা বুঝাইতে হবে, চতুর্থটাও ডাবল স্ল্যাশ দ্বারা বুঝাইতে হবে যখন আমরা চেক করবো তখন ল্যাঙ্গুয়েজে। তো এই জন্য এখানে ডাবল স্ল্যাশ দেওয়া হয়েছে, যে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা কিন্তু একটা স্ল্যাশ চেক করতেছি এখানে যে একটা এই ক্যারেক্টারটা ব্যাক স্ল্যাশ কিনা। হ্যাঁ, এটা যদি একটা ব্যাক স্ল্যাশ হয় তাহলে আমরা কাউন্ট বাড়াই দিছি যে আমরা একটা ব্যাক স্ল্যাশ পাইলাম। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে যদি কখনো কোনো ক্যারেক্টার 0 পাই এবং কাউন্ট অন হয়ে থাকে, কাউন্ট অন মানে কি, যে এর আগে একটা বিজোড় সংখ্যক আমাদের স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশ আসে, তখন আমরা সেইটার জন্য আমরা কাউন্টটা 0 করে কাউন্টটা 0 করা লাগে না মেইনলি, কাউন্টটা 0 করে ব্রেক করবো, কারণ যদি কখনো বিজোড় সংখ্যক থাকে তখন আবার আমরা ইনভ্যালিড প্রিন্ট করতে হবে। কাউন্টটা 0 করে ব্রেক করে যাবো, যেহেতু ব্যাকস্ল্যাশ পাইছি, এর আগে কোনো বিজোড় সংখ্যক পাই নাই,
এই যে লাস্ট বিজোড় সংখ্যকটা ছিল সেটা জিরোর সাথে মিলে আমাদের কি হয়ে গেছে, নাল ক্যারেক্টার হয়ে গেছে। এই জন্য আমরা কাউন্টটা 0 করে ব্রেক করে দিচ্ছি। আর যদি আমাদের এছাড়া আমাদের তাহলে কি হবে, কাউন্টটা এখন কিন্তু বিজোড় না, এখন কাউন্টটা জোর। জোর হইলে কিন্তু আমরা এই যে অ্যান্সার একবার আইসে আর কাউন্ট 0 করে দিচ্ছি, মানে আমরা জোর বিজোড়ই হিসাব করছি মেইনলি কাউন্টটা। আর যদি কখনো আমরা একটা ক্যারেক্টার পেয়ে থাকি 0, তখন এর আগে কোনো ব্যাকস্ল্যাশ নাই, তখন সেটা কিন্তু অ্যান্সারে এক কন্ট্রিবিউট করবে। তাহলে অ্যান্সারে আমাদের কখন কখন কন্ট্রিবিউট করতেছে, যদি স্ল্যাশের মান জোর হয়, এই যে কাউন্টটা যদি জোর হয়, তাহলে আমরা অ্যান্সার বাড়ায় আবার কাউন্টটা 0 করে দিচ্ছি। মানে এটা মেইনলি জোর সংখ্যক হবে, আবার 0 হবে, জোর সংখ্যক হবে, আবার 0 হবে, এরকম হবে অ্যান্সারটা। আর যদি বিজোড় সংখ্যক থাকে, তখন আমরা 0 থাকলে কিন্তু এটা আসলে কি হয়ে যায়, একটা নাল ক্যারেক্টার হয়ে যায়। এটা একটা জিনিস। আর যদি শুধু 0 পাই, তখন কিন্তু অ্যান্সার এক বাড়বে। আর এরপর আমাদের হিসাব সব শেষ, অ্যান্সারের হিসাবটা আমরা করে ফেলছি। এখন বাইরে এসে জাস্ট আমাদের চেক করতে হবে যে কাউন্টের মান কখনো 1 আছে কিনা। কাউন্টের মান 1 থাকা মানে কি, কাউন্টের মান 1 থাকা মানে যে সে আসলে 0 হয়ে আসে নাই। 0 কখন হইতো, যদি সে জোর হইতো অথবা সে নাল ক্যারেক্টার হইতো, এই দুই জায়গায় কিন্তু কাউন্ট 0 হয়ে যাইতো। তাছাড়া কাউন্টের মান যদি আমাদের 0 না হয়, তাহলে কাউন্টের মান 1 এবং সেটা ইনভ্যালিড। আর না হলে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দিয়েছি। সলিউশনটা কি বুঝতে পারছেন? কারো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। এটা একদম জাস্ট গিভ ওয়ে প্রবলেম ছিল, একদম ফুল গিভ ওয়ে। জাস্ট আমরা জাস্ট ব্যাকস্ল্যাশ হিসাব করব, জোর সংখ্যক হইলে অ্যান্সার এক বাড়াবো, আর বিজোড় সংখ্যকের সাথে যদি নাল ক্যারেক্টার থাকে, সেইখানে আমরা আসলে ব্রেক করে দিব অ্যান্সার না বাড়ায়া। আর যদি শুধুমাত্র জোর সংখ্যকের পরে যদি কোনো 0 আসে, তাহলে সেটা অ্যান্সার এক বাড়াবে। আর লাস্টে আমাদের জাস্ট চেক দিতে হয় যে বিজোড় সংখ্যক লাস্ট কোনো ব্যাকস্ল্যাশ পাওয়া গেছে কিনা, সেটার জন্য ইনভ্যালিড আসতো। এই 3টা জিনিস চেক দিতে হয়। আচ্ছা, 23 নম্বর যে প্রবলেমটা ছিল, সেটাতে আমাদের প্রবলেমটা এরকম বলা আছে যে সাপোজ আমাদের কিছু একটা অ্যারেতে কিছু সংখ্যা দেওয়া থাকবে। সাপোজ এখানে যে সংখ্যাগুলো আছে সেইগুলো এরকম কিছু সংখ্যা নেই। এখন এই সংখ্যাগুলা, কিছু সংখ্যাকে আমরা ইভেনলি ইভেন বলবো, কিছু সংখ্যাকে আমরা অডলি অড বলবো। তো এই সংখ্যাগুলো যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এটা দেখবো জাস্ট এর প্রাইমে 2 থাকবে, এর প্রাইমে 5 থাকবে, এর প্রাইমে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 থাকবে, এর প্রাইমে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 থাকবে, আর এর প্রাইমে কি থাকবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তো আমরা এখানে দেখতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে যে প্রতিটার প্রাইম ফ্যাক্টরাইজেশনে এখানে শুধু 2 আছে, এখানে শুধু 5 আছে, এখানে 2 3 আছে, এখানে 2 5 আছে, এখানে 2 3 আছে। তো এই প্রাইম ফ্যাক্টরের মধ্যে যে প্রাইম গুলার ভিতর শুধুমাত্র জোর, সেগুলো ইভেনলি ইভেন। যেমন এইটা একটা ইভেনলি ইভেন, কারণ কি, কারণ এখানে জাস্ট 2 আছে, মানে একটা ইভেন প্রাইম আছে। এইটা অডলি অড শুধুমাত্র, কেন অডলি অড, কারণ এখানে শুধুমাত্র 5 একটা প্রাইম, যেটা শুধুমাত্র অড প্রাইম একটা মাত্র। কিন্তু এই নাম্বারটা কিন্তু ইভেনলি ইভেন না, অডলি অডও না। কারণ কি, কারণ এখানে ইভেনও আছে, অডও আছে। আবার এটাও কিন্তু ইভেনলি ইভেন অডলি অড না, এটাও ইভেনলি ইভেন অডলি অড না। ইভেনলি ইভেন অডলি অড, এটা কি বুঝতে পারছেন? ইভেনলি ইভেন কাকে বলে, অডলি অড কাকে বলবে, যদি কোনো ইয়ার প্রাইম ফ্যাক্টরাইজেশনে। কিন্তু ভাই এই হ্যাঁ, বুঝতে কোশ্চেনের পারছেন থার্ড এটা? হ্যাঁ, আমি এক এক করে যাইতেছি, মানে এই পুরোটা বলে নেই, আমি জাস্ট এই ইভেনলি ইভেন জিনিসটা বুঝতে পারছেন কিনা সেটা বলছি। আচ্ছা, ইভেনলি ইভেন, তাহলে তো ভাই শুধুমাত্র 2 টু দি পাওয়ার n টাইপের সংখ্যাগুলো ইভেনলি ইভেন হবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার যেখানে শুধু 2 এর পাওয়ার আছে সেইটা আমার ইভেনলি ইভেন। আর যদি কোনোটাতে 2 এর পাওয়ার থাকে, যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই অডলি অড হবে। এটাই, এটা হলো ইভেনলি ইভেন এবং অডলি অডের সংখ্যা। এরপর এখন আমাদের কি বলা আছে প্রবলেমে, এখানে আরেকটা টুইস্ট ছিল, যে এটা হলো 1 নিয়ে। হ্যাঁ, 1 সংখ্যাটা আমরা যদি দেখি, এখানে আসলে এর কোনো প্রাইম ফ্যাক্টরি নাই। তো এটা এই জন্য বলে দিছে যে এটা হইলো ইভেনলি ইভেনও বলতে পারবো, এটাকে আমরা অডলি অডও বলতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দুইটা সেটই যাবে, এটা ইভেনলি ইভেনও রাখতে পারবো, অডলি অডও রাখতে পারবো। এবং এটা অ্যান্সারে আবার সমস্যা কি, এটা আবার হলো দুইটাতেই অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, তো এখন আমাকে বলছে যে এইরকম এখানে আমার কতটা সংখ্যা আছে, 2 4 5টা সংখ্যা আছে। তো আমরা এখানে দুইটা টাইপের অপারেশন করতে পারি। আর দুইটা টাইপের অপারেশন বলতে, আমরা চাইলে যে কোনো একটা এর ডিভিজর নিয়ে আমরা সেটা অন্য একটা সংখ্যাতে দিতে পারবো, যাকে এই সংখ্যাটা ভাগ, মানে এই সংখ্যাকে ভাগ করে এমন একটা সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে পারবো, অন্য একটা সংখ্যাকে গুণ করতে পারবো। তার মানে জাস্ট এখান থেকে আমরা একটা প্রাইম ফ্যাক্টর নিতে পারবো, সেটা নিয়ে আমার ইচ্ছে মতো অন্য একটা সংখ্যাতে দিতে পারবো। এটাই হলো কথা, মানে ওইখানে যে অপারেশনটা বলছে তার মিনিংটা এটাই।
যে আমরা যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর ধরতে পারবো, সেই প্রাইম ফ্যাক্টরটাকে অন্য একটা সংখ্যাতে দিতে পারবো। এখন এই সংখ্যাটা যদি দেই তাহলে কস্টটা হবে ওই প্রাইম ফ্যাক্টর, মানে আমি যেটা দিচ্ছি সেই প্রাইম ফ্যাক্টরের সমান। এখন প্রাইম ফ্যাক্টরের সমান বলতে এখন যদি 2 থাকে তাহলে এই 2 কে আমি দুইবারে দিব। একবারে দিলে তো 4 কস্ট আমার বেশি হবে, আমার কস্টটা কম করতে হবে, মানে এই দুইবার দিলে বোঝা হবে না। এটা যদি আমরা পাওয়ারটা যদি 3 থাকে তাহলে এটা সংখ্যাটা 8। তো আমার একবারে দিলে কিন্তু কস্টটা 8 হইতেছে, কিন্তু আমি যদি 3বারে দিই, প্রথমবার 2 প্লাস পরের বার 2 প্লাস পরের বার 2, তাহলে কিন্তু আমার কস্টটা 6 হইতেছে। তো আমরা কিন্তু একবার একবার করে দিব, ওর পাওয়ার যত সেইটা ইনটু ওই সংখ্যাটা ততবার আমার দিতে হবে এই আর কি। তো আমরা চাইলে এখান থেকে এখন লাস্টে আমাদের প্রবলেমটা চাইছে কি যে আমাদের এখানে এ আর বি দেওয়া থাকবে একটা নাম্বার, তো আমার কমপক্ষে এ সংখ্যক ইভেনলি ইভেন থাকতে হবে, কমপক্ষে বি সংখ্যক অডলি অড থাকতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো, মিনিমাম কস্ট কত হবে আমাদের, এটা বলছে। তার মানে জাস্ট আমাদের কি করতে হবে, সাপোজ আমাদের এই প্রবলেমে যদি এ বি এর মানে একটা থাকে আমাদের, এবং লাস্টে কি হইতে হবে, লাস্টে প্রতিটা সংখ্যা কিন্তু হয় ইভেনলি ইভেন থাকতে হবে, নাহলে অডলি অড থাকতে হবে, মানে এইরকম প্রাইম ভাই এসে থাকতে হবে। একটু আরেকবার ভাই ফাইনাল যে জিনিসটা চাইছে ভাই একটু আরেকবার বললে ভালো হতো ভাই। আচ্ছা, আমাকে যেমন সংখ্যা দেওয়া ছিল, আমি যদি 6 এর কথা বলি আর 10 এর কথা বলি, তাহলে এখানে ছিল হলো 2 to the power 1 ইন্টু 3 to the power 1, 2 to the power 2 to the power 1 ইন্টু 5 to the power 1। তাহলে আমাকে বলছে যে আমি এখানে আরো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমি যে কোনো এই প্রাইম ফ্যাক্টর গুলোতে, মানে যে কোনো একটা এর একটা যে কোনো একটা ডিভিশন নিতে পারবো, সেই ডিভিজর দ্বারা এটাকে ভাগ করতে পারবো, এবং ওই সংখ্যাটা অন্য একটা জিনিসকে গুণ করতে হবে, অন্য যে কোনো একটা সংখ্যাকে দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, মেইন অপারেশন যেটা বলছে, এখান থেকে যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর নিতে পারি, নিয়ে এই সংখ্যাটাকে ওই প্রাইম ফ্যাক্টর দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে কি হবে, এটা চলে যাবে এখান থেকে, অবশ্যই ভাগ করলে। আর এই সংখ্যাটা আবার অন্য একটা সংখ্যাকে দিয়ে দিতে হবে, এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে দিয়ে দিতে হবে। এখন দিলে এই দেওয়ার খরচটা হইলো আমি যে সংখ্যাটা দ্বারা ভাগ করতেছি সেই সংখ্যক কষ্ট হবে। এখন আমাকে বলছে যে আমাকে এ একটা নাম্বার দেওয়া থাকবে, বি একটা নাম্বার দেওয়া থাকবে। এই এখানে যতগুলো সংখ্যা আছে, সাপোজ এখানে আমি 4টা সংখ্যা দিছি, 2 আছে, 5 আছে, 6 আছে আর 10 আছে। তার মধ্যে আমাকে বলছে যে আমাকে 2টা কমপক্ষে ইভেন হইতে হবে, আর 2টা কমপক্ষে অডলি অড হইতে হবে, সাপোজ এইরকম আমাকে বলছে। তাহলে আমাকে এখন আমার কস্টটা মিনিমাম কত হবে সেটা বলছে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে 2টা যেহেতু আমার ইভেনলি ইভেন বানানো লাগতেছে, তাহলে এটাকে তো আমি চাইলেও ইভেনলি ইভেন বানাইতে পারবো না। এই 5 যেটা আছে বানাইতে পারবো, যদি 5 দ্বারা ভাগ করে দিই 1 হয়ে যাবে, তাহলে ওটা দুইটাতেই অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, তো তখন আবার কষ্ট বেড়ে যাবে, তো দরকার নেই আমার। এখানে 2 যেটা আছে, 2 এর পাওয়ার 1 আছে, চাইলে আমরা এই 2টা এটা দিয়ে দিতে পারি। তাহলে তো এটা ইভেনলি ইভেন ছিল, এটা এখনো ইভেনলি ইভেনই থাকবে, কারণ 2 এর পাওয়ারই থাকবে এটা, কিন্তু এখানে কষ্ট আমার 2 হবে। এখন এটা কি হয়ে গেল, এটা তখন 3 হয়ে যাবে, তার মানে এটা 3 to the power 1, মানে এটা অডলি অড হয়ে গেছে। এরপর এটা যেটা আছে এখান থেকে আমরা 2 কষ্টে কিন্তু এখান থেকে এটা সরাইতে পারি, তাহলে এটা কিন্তু 5 to the power 1 মানে 5 হয়ে যাবে। আর এটা তখন হবে 2 গুণ 4 8, এটা 8 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, পরটা 3 হয়ে যাবে, পরটা আবার 5 হয়ে যাবে। এটা সরি না, তাহলে তো এটা হইলো না। আচ্ছা, 2টা লাগবে না, তাহলে আমরা এখান থেকে 2 না দিয়ে এই 3 কস্ট দিয়ে আমরা এটা যে কোনো জায়গায় দিতে পারি। এখানে কি 4টা নাম্বার ছিল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আমার কস্ট লাগবে 6, সরি 5, একটা 3 কস্টে আর একটা 2 কস্টে আমরা হিসাব করতে পারি। হ্যাঁ, এখানে কস্ট হবে 5। তাহলে আমাদের মেইনলি কি করতে হইতেছে, তাহলে আমরা যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর ধরবো, সেটা নিয়ে অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারবো। এখন আমাকে দেখতে হবে যে মিনিমাম কস্টে আমি কিভাবে এইগুলো বানাইতে পারি, এবং লাস্টে কিন্তু এটা এরকম হইতে হবে যে কোনো একটা সংখ্যাতে ইভেনও থাকতেছে অডও থাকতেছে, এমন থাকা যাবে না। হয় 2 গুলো সবগুলোকে সরাইতে হবে, না হলে এই ইভেন আওয়ার যে পাওয়ার গুলো আছে এইগুলো সবগুলো সরাইতে হবেই, এটা হলো মাস্ট কথা। এখন কোনটা সরাইলে অপটিমাম হবে, মানে অপটিমাল আমাদের রেজাল্ট হবে, সেইটা আমাদের দেখতে হবে। প্রবলেমটা বুঝতে পারছেন? মানে মেইনলি আপনার যতগুলো পাওয়ার আছে, ইভেনের পাওয়ার আর অডের পাওয়ার, আপনাকে হয় ইভেনের পাওয়ার গুলো খালি করতে হবে, মানে 2 এর পাওয়ার গুলো খালি করতে হবে, না হলে আমার এই যে অড যেগুলো আছে এগুলো অডের পাওয়ার গুলো খালি করতে হবে। এটা হলো আমাদের করতেই হবে প্রতিটা পাওয়ারের জন্য। এখন তার মধ্যে একটা ঝামেলা কি, যে এ সংখ্যক মিনিমাম ওই ইভেন থাকতে হবে, আবার বি সংখ্যক কমপক্ষে অডলি অড হইতে হবে। এইটাই এখানে ঝামেলা, আর কোনো ঝামেলা না। হলে জাস্ট যেটার কম ছিল সেটা করে একদম শেষ ঝামেলা, কিন্তু ওই যে এ আর বি এর রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, এই জন্য ঝামেলা। এটা কি গ্যারান্টেড যে অলওয়েজ এ সংখ্যক ইভেন লিভিং এবং বি সংখ্যক অডলি অড হ্যাঁ, করা যাবে, কেন? এটা কি আচ্ছা, গ্যারান্টেড?
কেন কেন যাবে না বলেন দেখি। ধরেন আমি এখানে আপনি যে কোনো একটা নাম্বার বললেন, আমি বানাইতেছি, সমস্যা নাই। আহ, ধরেন আপনার ইচ্ছে মতো বলেন, কেন বানানো যাবে না? ওয়ানটা কিন্তু দুইটাতেই অ্যান্সারে কন্ট্রিবিউট করবে, সেটা বলছে। হ্যাঁ, এখন আপনি ধরেন ধরেন এখানে 2 আছে, আমি যদি একে 2 দ্বারা ভাগ করে দিই, এটা অন হয়ে যাবে না? তখন এটা কিন্তু অ্যান্সার দুইটাতেই কন্ট্রিবিউট করবে। এই 2টা অন্যটাতে দিতে হবে, যে কোনো আমি একটা ইয়াতে দিয়ে দিব, এই আর কি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনে যে একটা থার্ড কন্ডিশন ছিল ওটা একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, উম, আচ্ছা, সে আসলে হোল অ্যারেটা ব্যালেন্স করতে চায়, এবং আচ্ছা, এখানে এই যে যদি অর বোথ, সেটা ইভেনলি, অর বোর্ডটা হইলো যদি ওয়ান থাকে। হ্যাঁ, মানে বোর্ড বলতে সেইটা ইভেনও হবে, অডলি অডও হবে, সেটা কোন? জাস্ট ওয়ান। ওয়ান সংখ্যাটা কিন্তু বোথে কন্ট্রিবিউট করে। আচ্ছা ভাই, এই জিনিসটা কিভাবে বুঝছেন? এটা কি কোশ্চেনে তো কোথাও ছিল না, এটা কি আপনার মানে নিজের আইডিয়া থেকে? হ্যাঁ, আমরা এটা অনেকক্ষণ ইয়া করে আমার টিমমেট বলছে পরে, এটা আমরা ইয়াতে বসতেছিলাম না এক জায়গায়, কই যেন ইয়া হয়ে গেছিল। এই জায়গায় কি বলা ছিল? এখন এই যে এখানে সম্ভবত বলা আছে। না, 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 ওয়ান করার পর এখানে এইটা আসলে এই যে ইয়েতে কন্ট্রিবিউট করতেছিল। দেখো, এটাতে কি আছে? 2 আছে, এটাতে ইয়া আছে, কিন্তু বিজোড় সংখ্যক আবার ইয়া আছে। এই যে দেখো, এখানে কি 1,1 ছিল না, যে একটা অড হবে একটা ইভেন হবে? জি, একটা অর একটা ইভেন। আচ্ছা, হ্যাঁ, এখন তাহলে তুমি দেখো এখানে কিন্তু সবগুলো, এখানে কিন্তু ইভেনলি ইভেন হয়ে গেছে, 8, 16, 2 এর পাওয়ার কিন্তু, কিন্তু এটার কারণে কিন্তু ওয়ান, এই যে ওয়ানের কারণে কিন্তু এটা অডলি অড হয়ে গেছে, বুঝতে পারছো? টেস্ট কেসে দেওয়া ছিল কিন্তু। আচ্ছা, টেস্ট কেস দেখার পর আমরা বুঝতে পারছি, যেহেতু ওয়ান, তাহলে এটা অডলি অডও কাজ করতেছে, তাহলে ইভেনলি ইভেনও কাজ করবে, যেহেতু ওয়ান কোনো প্রাইম নাম্বার না, এই কারণে। আচ্ছা, তো এইটা এই কারণে ব্যালেন্স কেন বলছ? ব্যালেন্স কখন হবে? যদি এটা ইভেনলি ইভেন হয় পুরা, অথবা অডলি অড হয়, অথবা ওয়ান হয়, এটাই বললাম। ওয়ান হইতে হবে না। আচ্ছা, ব্যালেন্স প্রবলেমটা বলতে তাহলে ক্লিয়ার না? পুরো অ্যারেটাকে হ্যাঁ, ইভেনলি ইভেন ব্যালেন্স বা হলে odd লাস্টে, মানে, হ্যাঁ, মানে লাস্টে তুমি যেটা বানাবা অ্যারেটা, সেখানে হয় পাওয়ার কি থাকবে, 2 এর পাওয়ার আকারে কিছু থাকবে, অন্য কোনো পাওয়ার থাকা যাবে না, অথবা অন্য কিছুর পাওয়ার থাকবে প্রাইম পাওয়ার, কিন্তু 2 এর পাওয়ার থাকা যাবে না, অথবা মানে 2 ওই এর পাওয়ারও ক্ষেত্রে। থাকবে না, 1 এর পাওয়ারও থাকবে না, মানে 1 হবে আর কি। এই 3 রকমের হইতে পারবে, বুঝতে পারছো? লাস্টে, একদম লাস্টে। জি, তাহলে ওই এখন ক্ষেত্রে তার এই মধ্যে সংখ্যাটা কি? ম্যাচ না করলে হবে? হ্যাঁ, না, ম্যাচ তো অবশ্যই করতে হবে। এর কন্ডিশন কি? এই ওয়ান যেটা আছে, এটা তো এতেও কন্ট্রিবিউট করতেছে আনসার, বিতেও কন্ট্রিবিউট করতেছে, এই ওয়ান মানে এখানেও এক কন্ট্রিবিউট করতেছে, এখানেও এক কন্ট্রিবিউট করতেছে। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখানে এখানে আমাদের মেইনলি কি করতে হবে? আমাদের হলো এখন বাদ দিতে হবে। কি বাদ দিব আমরা? এই ইভেনলি ইভেন, অডলি অড যেটা বানাবো, প্রথমে আমাদের দেখতে হবে আসলে, এই প্রবলেমটা দেখে অন্তত তোমরা বুঝতে পারতেছো যে প্রথমে আমার কি করতে হবে? প্রাইম ফ্যাক্টর করতে হবে, এটা তো বুঝতে পারছো। এরপর কি করতে হবে? এরপর প্রাইম মিনিমাম। ফ্যাক্টর গুলো যদি আমি বাদ দিতে, হ্যাঁ, কস্ট মিনিমাম না আমার কস্ট, আমি যদি এটা ইভেনলি ইভেন বানাইতে চাই তাহলে কেমন কস্ট, এটা যদি ওয়ার্ডলি ওয়ার্ড বানাইতে চাই তাহলে কেমন কস্ট, এই দুটো কস্ট তোমাকে বের করতে হবে। কারণ কি, তোমার এরকম মনে হইতেই পারে যে আমি মনে হয় মিনিমামটা বানাইলে সবসময় হবে, এমন না, কিন্তু তোমার কিন্তু এ বি এর মান দেওয়া আছে। অনেক সময় দেখা যাইতেছে এর মান ফুলফিল হয় নাই, যে কারণে আমার কি করা লাগতেছে, এটা ওয়ার্ডলি ওয়ার্ড ছিল, এটাকে আমার ইভেনলি ইভেন বানানো লাগতেছে, বুঝতে পারছো কি? তখন কিন্তু জি, আমার একটা কস্ট বেড়ে যাবে। তখন সেজন্য এই কস্টটাও আমাকে হিসাব করতে হবে, ইমেইল ইভেনও বানাইতে কত কস্ট, অডলি অড বানাইতে কত কস্ট, এটা অন্তত প্রতিটা ভ্যালুর জন্য বানানো লাগবে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। ওকে, এরপর আমি কিভাবে বুঝবো যে আসলে আমার এ সংখ্যক কোনটা বানাবো, বি সংখ্যক কোনটা বানাবো? তো এটার জন্য এই প্রবলেমটা মেইনলি সলভ করছে আমার টিমমেট, যদিও, কিন্তু আমি প্রথম যে হিসাব পাতিগুলা সবগুলা আমি আর ও মিলে প্রথমে চিন্তা ভাবনা করতেছিলাম অনেকক্ষণ, করার পর দুইজন মিলে একটা সব পাইছি, সেইটা দিয়ে আমি প্রথমে হিসাবটুকু করছি, করে ও আবার লাস্ট মুহূর্তে গিয়ে আবার একটু সবটা একটু চেঞ্জ করছে, যে কারণে রেট হয়ে গেছে আমাদের। ওইটা হয়তো, কিন্তু এটা পরে ও যেভাবে ভাবছে ওইটাতে হয়ে গেছে। সেটা কিরকম ছিল? যে ধরো আমরা প্রথমে এখানে যে ইয়াটা ছিল, আমি যে জিনিসটা লিখছিলাম, এটা আরেকবার একটু লিখি। 2, 5, 6, 10, 12। আচ্ছা, তো আমি যদি এই যে কস্ট গুলো লিখি, এটা তো 2 এর পাওয়ার 1, এটা 5 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার 2, আর 3 এর পাওয়ার 1। তাহলে এইটার জন্য আমরা যদি ইভেনলি ইভেন বানাই, তাহলে আমাদের কিন্তু অডলি অড কিছু বাদ দেওয়া লাগতেছে না। আর যদি মানে ইভেনলি ইভেন বানানোর কস্ট 0, আর অডলি অড বানানোর কস্ট 2,
এটার জন্য ইভেনলি ইভেন যদি বানাই তাহলে তার জন্য কস্ট 5। প্রথমটা আমরা কি লিখতেছি, ইভেনলি ইভেন বানাবো, পরেরটা অডলি অড বানাবো, এটা লিখতেছি। তাহলে যদি আমরা এটা অডলি অড বানাই তাহলে কিন্তু আমার কোনো ইভেনলি ইভেন বাদ দেওয়া লাগতেছে না, 0। এটার জন্য এটা যদি আমরা ইভেনলি ইভেন বানাই তাহলে অডটা বাদ দেওয়া লাগতেছে, মানে 3 কস্ট। আর যদি অডলি অড বানাই তাহলে 2টা বাদ দেওয়া লাগতেছে। এটা যদি ইভেনলি ইভেন বানাই তাহলে 5 বাদ দেওয়া লাগতেছে। আর অডলি অড বানাইলে এটা 2 বাদ দেওয়া লাগতেছে। এটা একইভাবে ইভেনলি ইভেন বানাইলে 3 বার দেওয়া লাগতেছে। অডলি অড বানাইলে এখানে আমার কষ্ট করতে হবে 2 বার 2 দ্বারা ভাগ করতে হবে, মানে 4 কষ্ট। তো এইটা আমাদের প্রথম জিনিস, এটা আমাদের বের করতে হবে। এরপর আমরা কি করব, এই জিনিসটাকে আমরা যদি সাপোজ আমাদের এখানে বলছিলাম যে সাপোজ 2টা আমার ইভেনলি ইভেন আমি বানাতে চাই, আর সাপোজ 2টা অডলি অড বানাতে চাই, এরকম আমার রিকোয়ারমেন্ট। তাহলে প্রথম যে কাজটা হবে, আমরা প্রথম থেকে আমরা যাইতে থাকবো এবং আমরা ইভেনলি ইভেন বানানোর মানে যেটা মিনিমাম, যেটার কস্ট মিনিমাম সেটাই বানানোর ট্রাই করি। আগে আগে আমরা কোনো ঝামেলা করবো না, ঠিক আছে? আর প্রতিবার বানানোর সময় আমরা দেখবো যে অন্যটা যদি বানাইতে যাইতাম তাহলে কষ্ট কতটুকু আমার বেড়ে যেত সেটা আমরা রেখে যাব। সাপোজ প্রথমটা যদি আমরা ইভেনলি, আমাদের যেহেতু এটা ইভেনলি ইভেন বানাইলে লাভ বেশি না অডলি অড বানাইলে লাভ বেশি? এটাকে তো প্রথমটার ইভেনলি জন্য ইভেন বানানো ইভেনলি ইভেন বানানো লাভ বেশি। তাহলে আমরা এখান থেকে 0 কস্টে ইভেনলি ইভেন বানাবো। এটা তার মানে ইভেনলি ইভেন আমরা 1 বানাবো, যে ইভেনলি ইভেন 1 বানাইলাম ওকে। কিন্তু আমরা যদি এটা অডলি অড বানাইতে চাই তাহলে আমাদের কত কস্ট মানে বেশি করা লাগতো? 2 কস্ট কিন্তু আমাদের বেশি করা লাগতো, তাই না? এইটা আমরা প্রায়োরিটি কিউয়ে রেখে যাব যে 2 কস্ট আমাদের লাগতেছে। ইভেনলি ইভেনে ইতে আমরা 2 কস্ট রেখে গেলাম প্রায়োরিটি কিউয়ে। এরপর পরেরটা যদি আমরা চিন্তা করি, পরেরটা ইভেনলি ইভেন বানানো সহজ না অডলি অড বানানো সহজ? অডলি অড বানানো সহজ। তাহলে আমরা এখানে 0 কস্টে বানাইতেছি, কস্টে কিন্তু আমাদের 0 যোগ হইতেছে। এবং অড প্রায়োরিটি কিউয়ে আমরা যদি অড মানে এটা মানে ইভেনলি ইভেন বানাইতে চাই তাহলে কতটুকু কস্ট খরচ করা লাগতো? 5 না? তাহলে এটাও প্রায়োরিটি কিউয়ে রেখে যাবো। আর অডলি অডেও আমাদের একটা আলাদা আলাদা প্রায়োরিটি কি হবে নাকি একটাতেই রাখবে? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা প্রায়োরিটি কিউ হবে। নাহলে তুমি কিভাবে বুঝবা যে তুমি ইভেনলি ইভেন থেকে অড বানাইতেছো না অডলি অড থেকে ইভেন বানাইতেছো? তো আমাদের যেহেতু এটা ইভেনলি ইভেন থেকে আমরা অডলি অড বানাইতে কস্ট আমার 2, এই জন্য আমরা ইভেনলি ইভেন এখানে 2 রেখে গেছি। মানে তোমার ইচ্ছা মতো তুমি যেটাতে রাখো, সমস্যা নেই, 2টাতে রাখতে হবে। কারণ কি? কারণ আমরা আবার দেখবো লাস্টে যদি কম হয় তাহলে এই কস্ট গুলো দিয়ে আমরা আবার মিলাবো আর কি, বুঝতে পারছো? এরপর আমরা এটাতে আমরা কোনটা বানাইলে সহজ হয় হিসাব করো। এটাকে হচ্ছে ইভেনলি ইভেনে অডলি অড বানাইলে সহজ হয়। তাহলে অডলি অড আমাদের 2টা হয়ে গেল। আর আমাদের কস্টে কিন্তু এখন এবার 2 আমাদের যোগ হবে 2, বুঝতে পারছো? কস্টে 2 যোগ হইলো, ওকে। আর আমরা যদি এটা যদি অডলি মানে ইভেনলি ইভেন বানাইতাম তাহলে কষ্ট কত বেশি হইতো? 1 বেশি হইতো। কিন্তু 2 তো আমাদের এখানে লাগলো, তখন কিন্তু 3 হইতো। তখন এই একটাও আমরা এই যে অডলি অডে রেখে গেলাম, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আবার এটাতে দেখো কোনটা বানাইলে ভালো হয়। এটাকে অডলি অড বানালে ভালো হয়। অডলি অড বানাইলে ভালো হয়। তাহলে এটাও আমরা অডলি অড বানাবো। অডলি অডে হয়ে যাবে তাহলে 3টা, এবং কস্টে এখানে কত হবে? 2 যোগ হবে, তার মানে 4 হইলো আমাদের কস্ট। এবং আমরা যদি এটা ইভেনলি ইভেন বানাইতে চাইতাম তাহলে কত কস্ট বেশি করা লাগতো? 3। তাহলে এটা কিন্তু এই 3টাও এখানে রেখে যেতে হবে। লাস্টে আমাদের এটা কোনটা করলে ভালো হয়? ইভেনলি ইভেন করলে ভালো হয়। তো তাহলে এটা আমরা ইভেনলি ইভেনে বানাবো, 2টা হয়ে যাবে। কস্টে আমার এই 3 যোগ হবে, মানে 7 কস্ট। আর এটা রেখে যাবো যে আমরা যদি অডলি অড বানাইতাম তাহলে 1 কস্ট বেশি লাগতো, বোঝা গেছে? কিন্তু একটা প্রশ্ন আছে। এখন আমরা জাস্ট আমি লাস্ট শেষ করি। এখন আমরা দেখো আমরা কিন্তু ইভেনলি ইভেন 2টা বানাইতে পারছি। কোন 2টা ইভেনলি ইভেন বানাইছি বলতো? এইটা বানাইছি, আর কোনটা বানাইলাম? এইটা বানাইলাম না, মানে এই 2 আর এই 12, তাই না? আর অডলি অড কিন্তু এই 3টা বানাইলাম, ওকে। আর আমাদের কাছে হিসাব আছে যে আমি যদি ইভেনলি ইভেন থেকে না বানাই অডলি অড বানাই তাহলে আমরা কিন্তু 1 কস্টে একটা বানাইতে পারতাম। সেই 1 কস্টে কোনটা বানাইতে পারতাম বলতো দেখি? এই 6। যদি আমরা তারপর কোনটা ইভেনলি ইভেন থেকে অডলি অড বানাইতে পারতাম কম কস্টে? 2 কস্টে কোনটা বানাইতে পারতাম বলতো? 5 2 10 কে। হ্যাঁ, 10 কে। 2 কস্টে কি ছিল ওইটা? না, ওইটা না, কিন্তু 2 এই 2 কে ইভেনলি ইভেন থেকে অডলি অড বানাইতে পারতাম। না 10 কে না, 10 কে আমরা ইয়াতে নিছি, আমরা অডলি অডে নিছি, ইভেনলি ইভেনে না। আচ্ছা, এখন তোমার কোশ্চেন করতে পারো। কথা হচ্ছে এইখানেই তো যদি কোনো একটা নাম্বার 1 হয়ে যায় ওটা তো ডাবল অ্যাড হওয়ার কথা না? হ্যাঁ, সেটা আমরা পরে কাউন্ট করব। যদি 1 থাকে, কোনো একটা নাম্বার 1 থাকে, সেটা আমরা আলাদা হিসাব করব, সেটা এটার সাথে আলাদা 2টাতেই যোগ করে দিব, বুঝা গেছে? এটা আলাদা কাউন্ট। এই সলভটা কি বুঝতে পারছেন? আমরা যেটা ডায়াগ্রাম করে দেখাইলাম, আপনারা বাকিরা আরো কোনো সমস্যা?
ওকে, আশা করি কারো সমস্যা নেই। তাহলে আমি একটু সলভটা যেটা বললাম সেটা জাস্ট সলভটা একটু দেখা দিই। তো আমরা হইলো এই যে প্রথমে মানে কিছু মানে আগে আমাদের প্রি ক্যালকুলেট করে রাখতে হবে, সেটা হলো কি আমাদের স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর দিয়ে প্রতিটা, আমরা এখানে আগে প্রতিটা সংখ্যার জন্য যেহেতু n এর মান আমাদের ফিক্সড 10^6 সংখ্যক সংখ্যার কোন সংখ্যাটার জন্য ইভেনলি ইভেন বানাইলে কত কস্ট, অডলি অড বানাইলে কত কস্ট, সেটা হিসাব করে আমরা রেখে দিচ্ছি প্রথমে এই আইতে রেখে দিছি। জাস্ট এই ইভি বুঝাবে যে আসলে ইভেন বানাইতে কত কস্ট, ও না ইভেন, হ্যাঁ ইভেনের জন্য কত কস্ট আর ওডের জন্য কত কস্ট সেটা এটা বলে দিবে প্রথমেই। তো এই জন্য আমরা প্রথমে যখন একটা সংখ্যা পাবো, তো এই অড কস্ট বলে দিবে যে এটা যদি আমরা অড বানাই তাহলে কতটুকু কস্ট লাগবে, আর ইভেন কস্ট বলবে আই নম্বর ইন্ডেক্সটা যদি আমরা ইভেন বানাই তাহলে কতটুকু কস্ট লাগবে। এটা অড কস্ট আর ইভেন কস্ট বলে দিবে, জাস্ট প্রাইম ফ্যাক্টর করে যে হিসাবটা করছি সেই হিসাবটা। এরপর আমরা দুইটা প্রায়োরিটিকেও নিব, ছোট থেকে বড়, সেটা হলো একটা ইভেন একটা অড। এরপর যদি আমরা এই যে জাস্ট বললাম যে আমরা যদি প্রথমে 1 পাই তাহলে সেটা 1 এর কাউন্ট বাড়াবো, কন্টিনিউ করবো, এটা নিয়ে কোনো কাজ নাই, 1 নিয়ে কোনো কাজ নাই, 1 আমাদের দুইটা দিয়ে অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। তারপর আমরা কি চিন্তা করবো যে আসলে আমাকে এটা অড বানানোর কষ্ট কত আর ইভেন বানানোর কষ্ট কত, সেটার মধ্যে মিনিমাম কোনটা, যেটা মিনিমাম সেটা তো আমার কষ্ট যোগ হবে, এবং সেটা আমার এই অডলি অড থেকেও কমে যাবে, ইভেনলি ইভেন থেকেও কমে যাবে। এবং এটা যদি জিরো হয়, জিরো হওয়া মানে কি, ওইটা আমাদের ছোট ছিল, তাহলে সেটা আমরা ওটাই বানাবো, আর যদি না হয় তাহলে আমরা ওইটা বানাবো। এবং বানানোর সময় কিন্তু আমরা এই যে অড কস্টটা রেখে গেছি প্রায়োরিটি কিউয়ে, যে ইভেনে রেখে গেছি অড কস্ট যদি বানাই তাহলে কতটুকু কস্ট, আর অডে রেখে গেছি যে ইভেন যদি বানাইতাম তাহলে কত কস্ট। আচ্ছা, এরপর বাইরে এসে কিন্তু দেখো আমরা কিন্তু এই যে প্রথমে এ আর বি টা অন সংখ্যক কমে নিছি, যে প্রথমে বলছিল যে এ সংখ্যক এ ইভেনলি ইভেন ও বি সংখ্যক অডলি অড, সেটা কিন্তু আমরা প্রথমেই অন দিয়ে মাইনাস করে দিছি। তাহলে এখন আমার দেখতে হবে যে এটা মনে কি করছেন, এইটা হইলো এই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে এখানে 1 এর কাউন্টটা কি করব, তো আমরা যদি কোনো 1 পাইতাম, সাপোজ একটা 1 পাইছি, তাহলে এই এর মানও প্রথমে 1 করে 1 কমায় নিতাম 1, বির মানও 1 কমায় নিতাম 1। তার মানে এখন আগে আমার দুইটা ইভেনলি ইভেন দুইটা অডলি অড বানানো লাগতো, এখন আমার একটা ইভেনলি ইভেন একটা অডলি অড বানাতে হবে, বুঝতে পারছো? জি মানে এ বির মানটাই কমায় নিবে একবারে। আচ্ছা, এরপর আমার দেখতে হবে যে এই যে আমি যে ই এর সাইজে আমার তে আমার কি আছে বলো দেখি, যে ইভেনলি ইভেন আমি কতগুলো বানাইছি, অডলি অড বানানোর কষ্ট কত, তো সেটা যদি কম থাকে মানে এর থেকে কম থাকে, তার মানে আমাকে কি ইভেনলি ইভেন বানাইতেই হবে, তাই না? জি তখন আমরা জাস্ট ওই যে তে আমরা আমরা এই যে তে কি রাখছি বলতো, ইভেনলি ইভেন তে আমরা কস্ট, আর ওতে কি রাখছিলাম অডলি অড বানানোর কস্ট। দেখো আমরা কিন্তু এই যে অড ও এর টপেরটা আমরা কিন্তু ইভেন এর টপে বসাই দিছি, সেটা কিন্তু যোগ করে দিছি কস্টে। মানে জাস্ট এই যে এখান থেকে এই জিনিসটা যে আমরা এই যে এখানে যে রাখছি, আমরা যদি ইভেনলি ইভেনে বানাইতে এই কস্ট গুলো ছিল মানে বেশি লাগবে ইভেনলি ইভেন থেকে অডলি অড বানাইতে, আবার এখানে থেকে ছিল যে অডলি অড থেকে ইভেনলি ইভেন বানাইতে এরকম কস্ট। এখন তুমি বের হয়ে দেখতেছো যে আমার কি লাগতেছে যে একটা ইভেনলি ইভেন কম পড়ে গেছে, তাহলে কি করতে হবে, এই অডলি অডের মিনিমাম কস্ট কোনটা, প্রায়োরিটি এটা প্রথমে থাকবে, তাহলে এটা আমার কি ইভেনলি ইভেনে পুশ করে দিলে আমার কি, তার মানে এটা ইভেনলি ইভেন থেকে মানে অডলি অড থেকে ইভেনলি ইভেন হয়ে যাবে। মানে কস্টটা আমরা জাস্ট ওটা জাস্ট পুশ করছি এমনিতেই, কিন্তু মেইনলি হিসাবটা কিন্তু আমরা কস্টটা এখানে যোগ করে দিয়েছি, এই যে অডলি অড থেকে ইভেনলি ইভেন বানানোর জন্য সবচেয়ে মিনিমাম কস্ট এটা, তারপর এটা পপ করে দিছি। আবার একইভাবে যদি বিটা কম থাকতো তখন আমরা ইভেনলি ইভেন থেকে নিয়ে সেটা অডলি অড দিয়ে দিতাম, আর কি সেটাতে পুশ করে দিছি, আর ওইটা কষ্ট যোগ করে দিয়েছি। এটা পুশ করছি যাতে এই সাইজটা এক এক করে বাড়তে থাকে, আর লাস্টে আমরা কষ্ট প্রিন্ট করে দিছি। বুঝতে পারছেন কি এটা? জি ভাই, বুঝতে পারছি। এই প্রবলেমটা আসলে এটা একটা গিভওয়ে প্রবলেম ছিল বলা যায়। এই প্রবলেমটা আমি অনেক দেখছি যে যারা মোটামুটি জুনিয়র ব্যাচ ছিল, জুনিয়র ব্যাচে প্রথম আইসিবিসি কন্টেস্ট করতে গেছে, মানে যারা মোটামুটি পিপিল হয়েছে তখন ইয়েতে গেছে, মানে গ্রাফ ট্রাফ পারে হালকা পাতলা, তারা এই প্রবলেমটাতে একটু স্ট্রাগল করছে। গিভওয়ে প্রবলেম ছিল যদিও, যারা মোটামুটি গ্রাফে অনেক প্রবলেম সলভ করে ফেলছে তাদের জন্য এটা ইজি হওয়ার কথা, জাস্ট গ্রাফের জাস্ট বেসিক জিনিস জানা থাকলে এটা করা পসিবল। তো এই প্রবলেমটা আসলে 3D গ্রাফ থাকবে, এটাই হলো সমস্যা, আর কোনো সমস্যা না। যারা মোটামুটি পিউপিল গ্রাফের প্রবলেম সলভ করছে অনেকে, এটাতে সমস্যা হচ্ছে কিসে, যে 3D দিয়ে দিচ্ছে, এখানে ইনপুটে নিতেই ইনপুট বা আউটপুটে এইগুলোতে ঝামেলা করছে, কিন্তু তাছাড়া প্রবলেমটা অনেক ইজি ছিল। হ্যাঁ, তো আমরা প্রথমে এই জন্য আমার টিমমেট আসলে এই প্রবলেমটা সর্বপ্রথম পড়ছে, পরে আমাকে বলছিল যে আসলে আমাকে যদি 2D গ্রিড দিয়ে এরকম বলে তাহলে এটার সলিউশন কেমন হবে। তো আমি সেই জন্য প্রথমে 2D গ্রিড দিয়ে জাস্ট সলিউশনটা বলে দিয়েছি, ও ইমপ্লিমেন্ট করছে 3D গ্রিডে এই জিনিসটা।
তো 2D তে প্রবলেমটা কেমন হয় আমরা একটু এটা নিয়ে আগে আলোচনা করি, যেহেতু আপনারা মোটামুটি এখানে বেশিরভাগই বিগিনার বা এই প্রবলেমটা সলভ করছেন। যাই হোক, আমি বিগিনারদের জন্য একটু ইজিতে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই জন্য আমি আগে প্রবলেমটা 2D তে একটু বলি, তারপর আমরা ইয়াতে যাবো 3D, মানে সলভটা একটু পরে করে দেবো। আগে একটু 2D নিয়ে চিন্তা করি। তো সাপোজ এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের জাস্ট বেসিক জিনিস জানতে হবে, যে আমরা গ্রাফ জানি, আমরা ডিএফএস জানি, এবং ডিএফএস এর যে কানেক্টেড কম্পোনেন্ট হিসাব করে সেটা জানি। এই জিনিসগুলো জানলে আসলে হয়েছে, আর কিছু লাগে না। তো আশা করি আপনারা এই জিনিসগুলো জানেন, এগুলো একদম বেসিক। যারা প্রথমে গ্রাফ শিখে তারা এই জিনিসটা শিখেই, প্রথমে ডিএফএস কানেক্টেড কম্পোনেন্ট এগুলো শিখে। আচ্ছা, তো আমি জাস্ট একদম সহজে যদি বলি যে কানেক্টেড কম্পোনেন্ট কেমন, যে আমরা এখানে এই প্রবলেমে কি দেওয়া থাকবে, এরকম আমাকে সাপোজ আমরা যদি একটা 2D গ্রিড প্রথমে চিন্তা করি, তো 2D গ্রিডে কি দেওয়া থাকবে, এরকম কিছু হ্যাশ এবং কিছু ডট দেওয়া থাকবে। তো এই হ্যাশ গুলা আসলে এখানে বলছে একটা শিলা পাথর, আর এই ডট গুলো আসলে একটা গ্যাস। তো এই গ্যাস গুলা আমরা একসাথে কতগুলো কানেক্টেড ঘরে আছে, সেই ঘরটা আমাদের মানে অ্যান্সারে যোগ হবে। তো এখানে আসলে আমরা যদি সবগুলোর জন্য কানেক্টেড কম্পোনেন্ট হিসাব করি, তাহলে আমরা দেখবো যে এই কানেক্টেড কম্পোনেন্ট যেখানে আছে, মানে ডট গুলা এখানে আমরা 4টা আছে একসাথে। তারপরে এইদিকে যদি আমরা যাই, আচ্ছা আমরা কিন্তু 4 দিকে যাইতে পারবো এবং গ্রিডের বাইরে যাইতে পারবো না। তাহলে এইদিকে যাইতে পারবো না, এখানে এসে এখানে এইদিকে যাইতে পারবো না, এখানে এসে নিচের দিকে যাইতে পারবো না, এইদিকে যাইতে পারবো না, নিচের দিকে যাইতে পারবো না। তার মানে এইটুকুর মধ্যে আমার 4টা ডট আছে। এরপর আমরা যদি পরে আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট দেখি, এখানে কিন্তু একটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, এইগুলা এইগুলাতে এইদিকে আমরা যাইতে পারতেছি না, এইদিকে যাইতে পারতেছি না, উপরে তো গ্রিডের বাইরে, নিচে আমাদের কি সরি, এর সাথে এইদিকে এইটা পুরোটা একটা কানেক্টেড কম্পোনেন্ট হবে, এটা খেয়াল করে নাই। আচ্ছা, তাহলে এই কানেক্টেড কম্পাউন্ড আমরা যদি দেখি, যে আমরা প্রথমে এখান থেকে এইদিকে যাইতে পারি, এখান থেকে আবার নিচে আসতে পারি, এইদিকে এইদিকে হ্যাঁ, কেউ কিছু বললেন? মানে এই যে হলুদ হ্যাশের উপরের ডটটা কিভাবে কানেক্ট? হ্যাঁ, হলুদ হ্যাশের বলতে এটা কয় নম্বর, এটা একটু মানে ডট আর ইয়া, তো এই জন্য এটা দেখতে একটু ইয়ামন হইতেছে। আমরা যদি হিসাব করি, এটা হলো 1 2 3 4 নম্বর, এটা 1 2 3 4, এই রেডের সাথে কিন্তু এই রেডটা কানেক্টেড। হ্যাঁ, এই জন্য আমি কালার করে দিচ্ছি, যেহেতু হ্যাশ আর ডট গুলো একটু, এটাতে 2টা হ্যাশ প্রথমে, তো এই জন্য এটা একটু সরে গেছে, কিন্তু কালার গুলো দেখলে বুঝতে পারবেন। আমি এই জন্য কালার করেই রাখছি আগেই, যে এই জিনিসটা বুঝছে এই রেডের সাথে এই রেডটা কিন্তু কানেক্টেড উপরে নিচে। হ্যাঁ, এই 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 কলাম বরাবর সবগুলো রেড করে রাখছি, এই জন্য এই কলাম বরাবর সবগুলো ইয়েলো করে রাখছি যাতে বোঝা যায়। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে কিন্তু এইগুলো কানেক্টেড। হ্যাঁ, এই যে এইটার সাথে এই নিচ পর্যন্ত কানেক্টেড। তাহলে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই কানেক্টেড কম্পোনেন্টে 12টা আছে। এই কানেক্টেড কম্পোনেন্টে 1 2 3 4টা আমরা হিসাব করছিলাম, আর এখানে একটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, এখানে 2টা আছে। আচ্ছা, তো আমাদের এই কানেক্টেড কম্পোনেন্ট গুলো আমরা হিসাব করলাম, খুব ভালো। আমাদের এখন মেইনলি যে অ্যান্সারটা যেটা বলছে, অ্যান্সারটা কি হবে, আমরা যে কোনো একটা 2D গ্রিডের জন্য আমি বলতেছি, প্রবলেমটা কিন্তু এটা না, জাস্ট 3D এর জন্য চিন্তা করলে হয় পরে, আমি জাস্ট 2D এর জন্য বলতেছি আপনাদের মানে বোঝার জন্য। এটা হইলে আসলে প্রবলেমটা অনেক ইজিতে সলভ করা যায়। তো আমরা আমাদের প্রবলেমটা এমন যে আমরা যে কোনো একটা কলাম ধরে সিলেক্ট করতে পারবো, এবং এই কলামের সাথে যত কম্পোনেন্ট আছে সেইটা আমার, তাহলে দেখেন এখানে আমরা কিন্তু কয়টা পাবো, 4টাই পাবো, এর বেশি পাবো না। দ্বিতীয় ব্ল্যাক কলামটা যদি সিলেক্ট করি, তাহলে আমরা কয়টা পাইতেছি, এইখানে আমরা পাইতেছি হইলো এই 12টা পাবো, এটার জন্য এই 12টা পাবো, আর এই ব্ল্যাকের জন্য আমরা এই 4টা পাবো, মানে 16টা পাবো আমাদের। দ্বিতীয় কলামটা সিলেক্ট করলে, প্রথম কলামটা সিলেক্ট করে জাস্ট আমরা 4টা পাচ্ছিলাম। তো তৃতীয় কলাম যদি আমরা সিলেক্ট করি, এখানে হলুদ ইয়েলোটা, তাহলে আমরা এখানে কয়টা পাইতেছি, এই 12টা পাবো, আর এই 2টা পাবো, মানে এখানে আমরা 14টা পাবো তৃতীয় কলামটার জন্য। চতুর্থ কলাম যদি আমরা সিলেক্ট করি রেডটা, তাহলে আমরা এই 14টাই পাবো। আর যদি পঞ্চম কলাম সিলেক্ট করি, তাও আমরা 14টাই পাবো। ষষ্ঠ কলাম না, পঞ্চম কলামটা আমাদের কি ছিল, ব্ল্যাক, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমরা এখানে কয়টা পাবো, এখানে আমরা 12টাই পাবো। পরের কলামে 12টা পাবো, লাস্ট কলাম সিলেক্ট করলে আমরা 12টা পাবো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম মানে 16টা। আমরা যদি সেকেন্ড কলামটা সিলেক্ট করি, তাহলে আমাদের দেখেন সেকেন্ড কলাম মানে আমাদের ব্ল্যাক কলামটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে এই কলামটা সিলেক্ট করলে এই ব্ল্যাকটা দেখেন, এই ব্ল্যাকটা এখান থেকে 4টা কন্ট্রিবিউট করতেছে আনসারে, এখানে 12টা কন্ট্রিবিউট করতেছে, মানে 16 আমাদের সর্বোচ্চ পাবো আমরা।
এইটা আমাদের অ্যান্সার ছিল এটার জন্য 16। আর আমাদের প্রথম যে টেস্ট কেস, আচ্ছা টেস্ট কেসটা আমরা বাদ দিই কারণ 3D। এইটা কি বুঝতে পারছেন যে আসলে 2D তে হইলে প্রবলেমটা কি আর চাইছে কি জিনিসটা? কি ভাই একটু রিক্যাপ করে দিলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, এবার সমস্যা নেই। আচ্ছা, তো প্রবলেমটাতে কি ছিল, আমি যে কানেক্টেড কম্পোনেন্ট আছে এখন 2D এর জন্য 3D তে মেইন প্রবলেমে যাই নাই, মেইন প্রবলেমের প্রবলেম আর কি, এটা সাব প্রবলেম হয়ে যায় আসলে, এই জন্য বললাম। এটাতে আমার 4টা কানেক্টেড কম্পোনেন্ট আছে, এই কানেক্টেড কম্পোনেন্ট গুলো 4টা আছে একসাথে, এই কানেক্টেড কম্পোনেন্ট 12টা আছে একসাথে, আর এই কানেক্টেড কম্পোনেন্ট 2টা আছে একসাথে। আচ্ছা, এইটা একদম ইজি জিনিস কানেক্টেড কম্পোনেন্ট গ্রাফে। এখন আমার প্রবলেমে চাইছে কি, প্রবলেমে চাইছে যে আমরা এখান থেকে যে কোনো একটা কলাম সিলেক্ট করবো। কলাম মানে কি, এখানে এটা কলাম 1 আর রো বরাবর কিন্তু 1 2 3 4 5, কলাম বরাবর 1 2 3 4 5 6, এইগুলো কলাম এগুলো রো। তো এখানে আমি যে কোনো একটা কলাম সিলেক্ট করতে পারি এবং সেই কলামে যতগুলো কানেক্টেড কম্পোনেন্ট আছে সবগুলো কানেক্টেড কম্পোনেন্ট আমার অ্যান্সার যোগ হবে। যেমন আমি যদি প্রথম কলামটা সিলেক্ট করি তাহলে এই ডট এই ডট এই সবগুলো ডট এই 4টা কানেক্টেড কম্পোনেন্ট আমাকে কন্ট্রিবিউট করবে, 4টাই, আর কিছু পাই না আমি, তাহলে এখানে অ্যান্সারের জন্য 4 কন্ট্রিবিউট হবে। দ্বিতীয় কলাম যদি আমি সিলেক্ট করি তাহলে এই ব্ল্যাক সেল আমাকে 12টা, এই 12টার অ্যান্সার কন্ট্রিবিউট করবে, আর এই নিচে এখানে ব্ল্যাক যেটা আছে সেটা আবার এই 4টা কন্ট্রিবিউট করবে, মানে 12 + 4 16 আমার অ্যান্সারে কন্ট্রিবিউট করবে এই ব্ল্যাক কলাম যদি আমরা সিলেক্ট করি। তারপরে ইয়েলো যে কলামটা আছে এই কলামটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এইটা 12টা দিবে আর এই নিচেরটা 2টা দিবে, তার মানে এখানে 14টা হবে। এই রেডটা সিলেক্ট করলেও 14টা, এই ব্ল্যাক সিলেক্ট করলে 12টা, এইটা সিলেক্ট করলেও 12টা। মানে আমাকে যে কোনো একটা কলাম সিলেক্ট করতে হবে, সেই কলাম বরাবর যতগুলো ডট আছে সেই ডটটা যেই যেই কানেক্টেড কম্পোনেন্টের অংশ সেই কানেক্টেড কম্পোনেন্টের সামটা আসলে এখানে অ্যাড হবে, আমার অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। এখন এটা কি বোঝা গেছে জিনিসটা? এটা কিন্তু আমি মেইন প্রবলেম বলিনি, জাস্ট সাব প্রবলেমটা বলছি যে আসলে 2D গ্রিড হইলে এই প্রবলেমটা হলো এরকম। এটা আসলে এখন আমি 2D প্রবলেম বললাম জাস্ট বিগিনারদের জন্য, মানে একবারে যদি 3D নিয়ে আলোচনা করি তাহলে আসলে বুঝতে একটু সমস্যা হবে। এটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন সবাই তাহলে। জি ভাই, এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে এখন এইটা যদি হয় তাহলে আমরা কিভাবে সলভ করতাম? এইটা যদি আমার প্রবলেম, এটা সলভ করবো জাস্ট 2D গ্রিড, আমরা কিভাবে সলভ করবো এটা আসলে? আচ্ছা, তাহলে আমরা এটা আসলে মেইনলি সলভ করবো কিভাবে? সাপোজ আমি যে কোনো এক জায়গা থেকে ডিএফএস কল করব। সাপোজ এই জায়গা থেকে যদি আমি হ্যাশ হলে তো আমরা ডিএফএস কল করতে পারবো না, ডট থেকে আমরা ডিএফএস কল করব এবং এই ডিএফএস যখন ঘুরতে যাব তখন আমি তার কলামগুলা পুশ করে যাব, যে একটা সেটে রেখে গেলাম। তো সাপোজ আমি যখন এখানে থাকবো, এই 4টা কানেক্টেড কম্পোনেন্ট যখন ঘুরবো তখন আমি মোট কয়টা কলাম পাইছি? কলাম 1 পাইছি, কলাম 2 পাইছি। ওকে, তাহলে এই ডিএফএস শেষে আমি কলাম 1 এবং কলাম 2 এ অ্যান্সারের কন্ট্রিবিউশনটা যোগ করে রাখবো। সাপোজ আমার যদি এখানে আমি যদি এগুলা কলামে এরকম আমার কাছে যদি 6টা কলামের ঘর থাকে তাহলে আমি এই প্রথম কলাম এখানে 4টা অ্যান্সারে কন্ট্রিবিউট হবে, দ্বিতীয় কলামে আমি অ্যান্সারে 4টা কন্ট্রিবিউট করে রাখবো। এরপর যখন আমি এই জায়গা থেকে ডিএফএস চালাবো তখন আমি এখানে দেখবো যে একবারে 12টা আমার হইতেছে, ভিজিট হইতেছে, এবং এখানে কোন কোন কলাম কন্ট্রিবিউট হইতেছে 2 3 4 5 6। তাহলে এই জায়গাগুলোতে আমি 12 যোগ করে আসবো। তাহলে এখানে 12 যোগ করলে এখানে 16 হবে, এখানে 12 হবে, পরেরটাতে 12 হবে, পরেরটাতে 12 হবে, লাস্টেরটাতেও 12 হবে। ওকে, এরপর সবগুলা ভিজিট হয়ে গেছে, এখানে আর হবে না ডিএফএস, লাস্টে এখান থেকে কল হবে। এটার জন্য কিন্তু আমাদের কি হবে, কোন কোন কলামে যুক্ত আছে এটা হলো মানে 3 আর 4। তাহলে 3 আর 4 কিন্তু 2 যোগ হবে, তাহলে 3 নম্বর কলামে এটা 14 হয়ে যাবে, 4 নম্বর কলামে এটা 14 হয়ে যাবে, 2 কন্ট্রিবিউট করা থাকবে। এই প্রবলেমটা যে সলভ করলাম, এর একটা সাব প্রবলেম সলভ করলাম, এটা কি বুঝতে পারছেন আপনারা কিভাবে সলভ করলাম? জাস্ট আমরা ডিএফএস চালাবো, যখন ডিএফএস চালাইতেছি যখন আমরা ডিএফএস এ যাবো সাথে সাথে আমরা তার কলামটা কোনো একটা সেটে পুশ করে রাখবো, যখন ডিএফএসটা শেষ হবে যেই কলামটা এই সেটের ভিতর থাকবে সেই কলামে গিয়ে আমরা জাস্ট ওই কানেক্টেড কম্পোনেন্ট সংখ্যাটা যোগ করে রাখবো। আচ্ছা, এটাতে টাইম কমপ্লিটলি কেমন? এটাতে কিন্তু জাস্ট আমরা একটা প্রতিটা জায়গা থেকে একবার করে ডিএফএস চলবে আর একটা সেট আছে, তার মানে ইন লগ ইন। ওকে, এখন আমরা মেইনলি এখন যে জিনিসটা বলবো, মানে আমাদের যে প্রবলেমটা, মেইন যে প্রবলেমটা ছিল সেটা এখন বলবো। এখন এখানে আসলে 3D গ্রিডটা কেমন? এই যে আমরা মাত্র যে 2D গ্রিডটা দেখলাম এরকম অনেকগুলো 2D গ্রিড থাকবে। আচ্ছা, যেমন এখানে বলছে আমাদের যেটার মান 3, মানে 3 গ্রিড থাকবে, সেটা 2/2। যেমন এখানে 2 একটা, এখানে 2/2 একটা, এটা 2/2
গ্রিডটা। আচ্ছা, এই প্রতিটা 2x2 যে গ্রিড আছে সেটাতে আমি যদি একটু বলি, এই রেডের সাথে এই রেডটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, কারণ এই রেডটা এখানেও রেডটা 1,1, অন্য একটা গ্রিডে এখানেও 1,1। ওকে, এই যেটা আছে 1,2, পরটাতেও এই গ্রিনটা 1,2, এখানেও এটা 1,2। জাস্ট এখানে কি ভিন্ন, এই জিটের মানটা ভিন্ন। এখানে মানে অন বেজে বললে এটা 1, এটা 2, এটা 3। ওকে, তাহলে আমরা যদি এখানে কানেক্টেড কম্পোনেন্ট হিসাব করতে চাই তাহলে কিভাবে হিসাব করব? আমি একটু জাস্ট এখানে কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে কোনটা কার সাথে সেটা একটু বলি, বুঝতে পারবো। আচ্ছা, প্রথম যেই এইটা আছে রেডটা, এটার সাথে এইদিকেও যাওয়া যায় না, এদিকেও যাওয়া যায়, কিন্তু যেহেতু একটা 3D গ্রিড, তাহলে এই রেডের সাথে এই রেডটা কানেক্টেড, তাহলে এর সাথে আবার এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এই রেডের সাথে এই রেডে যায় কিন্তু এই রেডটা যাবে না, এটার সাথে এটা যায়, এটা ব্ল্যাকের সাথে এই ব্ল্যাকটা আবার কানেক্টেড। হ্যাঁ, আবার এই ব্ল্যাকের সাথে উপরের ব্ল্যাকটাও কানেক্টেড। তার মানে এই 7টা কিন্তু আমি যদি এখান থেকে ডিএফএস চালাই তাহলে কিন্তু একবারে এই 7টা ভিজিট হয়ে যেত। এখানে 4টা, উপরের 2টা, নিচের 1টা। এটা কি বুঝতে পারছেন? যে 3D গ্রিডে কানেক্টেড আছে, এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু এটা 3D গ্রিড জাস্ট এইটুকু। আগে যেটা বললাম প্রবলেম ওইটাই, জাস্ট এখানে 3D গ্রিড। এখানে কার সাথে কোনটা কানেক্টেড এটা বুঝলে আর কিছু নাই। এই রেডের সাথে এই রেডটা কানেক্টেড, তার সাথে এটা কানেক্টেড। তার মানে এই রেড দিয়ে আমরা এই 4টাতে যাইতে পারবো, এই 4টা থেকে আবার নিচের এই কালোটা থেকে এই কালোটাতে যাইতে পারবো, এই কালোটা থেকে। তাহলে এটার জন্য অ্যান্সার কত হইতো? 7 হইতো আমাদের। যদি এখান থেকে 7 হবে, আমরা যেকোনো আমরা এখন সিলেক্ট, আচ্ছা আমরা যেখানে সিলেক্ট করব একটা, ওখানে আমরা একটা কলাম সিলেক্ট করছিলাম, এখানে কিন্তু আমরা যেকোনো একটা এই যে গ্রিডের যেকোনো একটা পজিশন সিলেক্ট করতে পারবো। যেমন এই রেডটা যদি আমি সিলেক্ট করি, রেড এবং এই রেড 3টা সিলেক্ট করা হয়ে যাবে। কলাম, এখানে কলাম বলতে এটাই বোঝা গেছে। এখানে আমরা যদি গ্রিন সিলেক্ট করি তাহলে এই গ্রিন, এই গ্রিন, এই গ্রিন, এই গ্রিন দিয়ে যতগুলো আমাদের কি হিসেবে যাওয়া যায়, কানেক্টেড কম্পোনেন্ট যাওয়া। এই ব্ল্যাক সিলেক্ট করলে এই ব্ল্যাক, এই ব্ল্যাক, এই ব্ল্যাক, এইগুলা কানেক্টেড, মানে এইগুলা আমি সিলেক্ট করতে পারবো। ওইগুলোতে যতগুলো কানেক্টেড কম্পোনেন্ট যাওয়া যায় সেইটাই হবে আমাদের অ্যান্সার, ম্যাক্সিমাম বের করতে হবে। প্রবলেমটা বুঝতে পারছেন? জি ভাই, এখানে মানে গ্রিড গুলাকে যদি আমি পাশাপাশি কানেক্ট করে দেই তাইলে তো মানে প্রবলেমটা ইজি হয়ে যায় না? পাশাপাশি এইটা আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে করছে। আপনি পাশাপাশি করতে পারেন, 3D ভেক্টর নিয়েও করতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা, এটা আপনি আপনার মতো করে করবেন, ইমপ্লিমেন্টেশন আপনার মতো। প্রবলেমটা এটা ছিল, প্রবলেমটা বুঝতে পারছেন কিনা? এখন সলিউশন জি। আমি একটা বলতে পারি, আপনার একটা মনে হতে পারে, আরেকজন আরেকটা মনে হতে পারে, এটা সমস্যা নেই। সলিউশন ডাজন্ট ম্যাটার, জাস্ট প্রবলেমটা বুঝতে পারছেন কিনা। সলিউশন এখন আমি যেটা দিয়ে করছি জি। বা আমার টিমের যেটা দিয়ে করছি সেটা দিয়ে আপনি হয়তো অন্যটা ট্রাই করবেন, এটা দেখলেন এটাও একটা ভালো, আপনি অন্যটা ট্রাই করবেন। যেহেতু এটা একটা 3D গ্রিড দেওয়া আছে, তো আমি পাশাপাশি বসাইলে অনেক সময় হিসেব পাতিতে অনেক ঝামেলা হয়ে যেতে পারে বা একটু কমপ্লেক্স হয়ে যায়। পরে কত নম্বরে থাকবে আর অতগুলো যোগ করে দিতে হবে, ইয়া হবে। তো 3D নিলে আমার মনে হয় সব থেকে ইজি হয় এটা। আচ্ছা, তো আমরা এখন প্রবলেম সলভ করবো কিভাবে? তা আমরা ইনপুট হইলো ভেক্টর অফ ভেক্টর, মানে আমরা এই যে যতটা ডাইমেনশন দেওয়া আছে ভেক্টর ততটা ডাইমেনশন থাকবে, এবং এই প্রতিটা ইয়ার ভিতর, প্রতিটা জেড এর ভিতর আমার এরকম করে সাধারণ একটা করে গ্রিড থাকবে, 2x2 বা n/m একটা গ্রিড থাকবে। তারপর সেই গ্রিড গুলোতে যাবো, আমরা যাইতে পারবো কিসে কিসে, আমরা জাস্ট ওই যে প্রথমে প্লাস মাইনাস আয়া যাইতে পারবো, মানে প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেডে যাইতে পারবো। প্রবলেম আমাদের বলে দেওয়া আছে, এই যে এখানে আমরা বলে দিল প্লাস মাইনাস এক্স সেম থাকবে, প্লাস মাইনাস ওয়াই আমার এক্স আর জেড সেম থাকবে, প্লাস মাইনাস জেড আমার এক্স ওয়াই সেম থাকবে। এরকম আমরা নেট যেতে একটু পারবো। প্রবলেম করতেছে। তো ম্যাক্সিমাম জাস্ট কন্ট্রিবিউটটা হিসাব করলে আমরা প্রথম যে স্কেচটা দেখলাম, হ্যাঁ আমাদের অ্যান্সারটা 7 আসছে। তো লাস্ট যেটা বলতেছিলাম যে এই টেস্ট কেসে যে 7 হবে সেটা আমরা কিন্তু এখানে দেখছি। যেমন আমাদের এইখানে আমাদের প্রতিটা কোনটার সাথে কানেক্টেড আছে, আমি সেই জন্য এইগুলো একটু কালার করে রাখছিলাম। যে এই যে 3D গ্রিড আছে, প্রথম গ্রিডটাতে 2x2 থাকবে, এটাতেও 2x2 গ্রিড, এটাও 2x2 গ্রিড, আর এইরকম 3টা গ্রিড থাকবে।
যেহেতু একটা 3D গ্রিড, এই জন্য এখানে তিনটা এরকম টু কষ্ট থাকবে। এটা প্রথম গ্রিডে 1,1 যেটা, দ্বিতীয় গ্রিডে 1,1 যেটা, তৃতীয় গ্রিডে 1,1 যেটা, সেটা নিজেদের মধ্যে কানেক্টেড কম্পোনেন্ট। মানে এগুলো আসলে একটার উপরে আরেকটা, মানে এই প্রথম স্তরে এটা, তার নিচের স্তরে এটা, তার নিচের স্তরে এটা, এরকম আছে। তো এই 1,1 এর সাথে এটা কানেক্টেড, 1,1 এর সাথে এটা কানেক্টেড। আচ্ছা, তাহলে আমরা এই রেটটা থেকে যদি ডিএফএস চালাই, তাহলে এই দিকে সে যাইতে পারবে না, এই দিকেও সে যাইতে পারবে না। তাহলে প্রথমে আমরা প্রথম 1,1 টা থেকে যদি আমরা ডিএফএস চালাই, তাহলে এই রেটটা থেকে সে এই দিকেও যাইতে পারবে না, নিচের দিকেও যাইতে পারবে না। তখন সে মানে দুই দিকে যাইতে পারবে না এই গ্রিডে, তখন সে নিচের গ্রিডে চলে যাবে। এই রেট থেকে ডানে যাইতে পারবে, নিচে যাইতে পারবে, এখান থেকে আবার এখানে যাইতে পারবে, এই চারটায় ভিজিটেড। ওকে, এখন এইগুলা থেকে আবার এই নিচে তো যাইতে পারবে না এই রেট থেকে, কারণ এটা হ্যাশ। আচ্ছা, তারপর এই হ্যাশটাতে যাইতে পারতেছে না, এরপর এই ব্লু হ্যাশটাতেও যাইতে পারতেছে না, এই গ্রিন হ্যাশটাতেও যাইতে পারতেছে না, কিন্তু এই ব্ল্যাকটা এই নিচের ব্ল্যাকে যাইতে পারতেছে, আবার এই ব্ল্যাকটা উপরের ব্ল্যাকটাতেও যাইতে পারতেছে। তার মানে এখানে সবগুলা যতগুলো ডট আছে সবগুলো ডট কিন্তু আসলে নিজেদের মধ্যে একটা আরেকটার সাথে কানেক্টেড। এখানে যেহেতু 7টা ছিল, তাহলে 7টা নিজেদের মধ্যে কানেক্টেড। তাহলে এইটা যে একটা আরেকটার সাথে কানেক্টেড, 7টা যে কানেক্টেড একটা আরেকটার সাথে, এটা কি বুঝতে পারছেন? এই টেস্ট কেসটাতে এখানে কিন্তু প্রথমে 2x2 গ্রিড এরকম তিনটা থাকবে, এটাই আর কি 3D গ্রিড। আর এইটা যে এখানে যে এটা 1,1, এই নিচের 1,1 এর সাথে সে কানেক্টেড আছে, এটা ভাবলেই হবে। এই নীলটা এই নীলের সাথে কানেক্টেড, এই গ্রিনটা গ্রিনের সাথে, এই ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে কানেক্টেড, আবার এই রেডটা আবার এই রেডের সাথে একইভাবে, এইটা আবার এইটা এইভাবে কানেক্টেড আছে ওরা নিজেদের মধ্যে। এখন আমরা যদি এখান থেকে ডিএফএস চালাই, তাহলে এইটার সাথে এটা কানেক্টেড আছে, এটার সাথে পাশাপাশি, এগুলো তো পাশাপাশি, এগুলো পাশাপাশি, আবার এটার সাথে এটা কানেক্টেড আছে, এটার সাথে এটা কানেক্টেড আছে। এইভাবে আমরা 7টা দিয়ে যাইতে পারবো। এই জন্য আনসার 7। না সলিউশন না, এটা বুঝতে পারি না যে 7 আসছে কিভাবে এটা। ও 7, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। এইটা যে একটা 3D গ্রিড, কিভাবে আমরা বুঝবো? আচ্ছা হ্যাঁ বলতেছি, এইটা যে একটা 3D গ্রিড আমরা কিভাবে বুঝবো? এখানে বলছে যে এখানে এরকম 3টা লেয়ার থাকবে। এই জেড মানে হলো এখানে কয়টা লেয়ার থাকবে, এরকম 3টা লেয়ার থাকবে, হ্যাঁ। আর প্রতিটা লেয়ারে আবার এরকম আমার 2D গ্রিড থাকবে। এটা একটা 2D গ্রিড, এই গ্রিডটা সাপোজ আমরা এটা মনে করলাম, এর সাথে আবার নিচের গ্রিডটা কানেক্টেড। কিভাবে? এই রেডের সাথে এই রেডটা কানেক্টেড, বোঝা গেছে? এই গ্রিনের সাথে এই গ্রিনটা কানেক্টেড, এই ব্লুর সাথে এই ব্লুটা কানেক্টেড, এই ব্ল্যাকের সাথে এই ব্ল্যাকটা কানেক্টেড। আবার এখানে যদি আমরা নিচেরটাতে যাই, এই 2 নম্বর সেলের সাথে আবার 2 নম্বর ডাইমেনশনটা যেটা ছিলাম 2D গ্রিড ছিল, এটার সাথে আবার নিচেরটা কানেক্টেড। এই রেডের সাথে এই রেড কানেক্টেড, এই ব্লুর সাথে এই ব্লু কানেক্টেড, এই গ্রিনের সাথে এই গ্রিন কানেক্টেড, এই ব্ল্যাকের সাথে এই ব্ল্যাক কানেক্টেড। বুঝতে পারছেন কোনটার সাথে কোনটা কানেক্টেড? জি বুঝতে পারছি। এখন 3 এর সাথে 1 টা কানেক্ট। এখন এখানে সবাই কানেক্টেড থাকবে। আমরা যদি এখন একটু হিসাব করি তাহলে বুঝতে পারবো। এখান থেকে দেখেন, এই যে আমরা যদি প্রথমে এখান থেকে ডিএফএস চালাই, জাস্ট প্রথমটা থেকে যদি আমরা ডিএফএস চালাই, এখান থেকে যদি ডিএফএস চালাই, তাহলে এ ডানেও যাইতে পারতেছে, নিচেও যাইতে পারতেছে না, মানে ডানেও যাইতে পারতেছে, নিচেও। এখন কি করবে সে? তাহলে তার নিচের লেয়ারে চলে যাবে। নিচের লেয়ার রেড কোনটা? এটার সাথে কানেক্টেড রেডটা এই যে এখানে আসবে, হ্যাঁ। তো এর সাথে কে কানেক্টেড আছে? এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। তাহলে এই চারটা তো নিজের মধ্যে কানেক্টেড, সমস্যা নাই। কিন্তু এখন এই রেডটা আবার নিচের রেডে যাইতে যাবে, দেখবে যে হ্যাশ যাওয়া যাবে না, এই ব্লুর সাথে নিচের হ্যাশ ব্লু যাওয়া যাবে না, এই গ্রিনের সাথে নিচে যাওয়া যাবে, কিন্তু এই ব্ল্যাকের সাথে আবার নিচে ব্ল্যাকে যাওয়া যাবে কিন্তু, হ্যাঁ। ওকে, আবার এখান থেকে যেমন উপর থেকে আসছিল, তাহলে এই ব্লুটা উপরে যাওয়ার ট্রাই করবে কিন্তু হ্যাশ, এই গ্রিনটা উপরে যাওয়ার ট্রাই করবে কিন্তু হ্যাশ, কিন্তু এই ব্ল্যাকটা কিন্তু এই ব্ল্যাকে যাইতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু অ্যান্সারটা 7, 7টাই কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড আছে। আচ্ছা, তো আসলে আমরা এই প্রবলেমটা সলভ করবো কিভাবে? আমরা প্রবলেমটা যদি সলভ করতে চাই, তাহলে জাস্ট আমাদের এখানে একটা জিনিস করতে হবে, আগেরটার মতোই। আমরা জাস্ট এখানে আগে একটা কলাম সিলেক্ট করছিলাম, এখানে কিন্তু কলাম 3D গ্রিড। এখানে আমার যেমন সাপোজ আমরা এই 1,1 সিলেক্ট করতে পারবো। 1,1 কোনখানে আছে? এখানে আছে একটা, এখানে একটা, এখানে একটা 1,1। তো এই 1,1 দিয়ে যতগুলো জায়গায় যাওয়া যায় সেইটা আমার এই 1,1 এর সাথে যোগ হবে। আবার এই আমরা যদি 2,1 যাই, এইটা ব্লুটা, তাহলে এই ব্লুটা এই সবগুলো ব্লু সিলেক্ট করতে পারবো। এখান থেকে যতগুলো জায়গায় যাওয়া যায় সেইটাও আমরা অ্যান্সারে যোগ করতে পারবো। আগে শুধু আমরা কলাম বরাবর গেছি, যে কোনো একটা সিলেক্ট করছি, কলাম সিলেক্ট করছি, সেই কলামে অ্যান্সারটা কন্ট্রিবিউটটা হিসাব করছি। আর এখানে কি করব? এখানে আমরা x,y সিলেক্ট করবো, সেই x,y এ অ্যান্সার গুলো রেখে যাবো ডিএফএস চালানোর সময়। জাস্ট এইটাই, আর কিছু না। তা আমরা যদি এখানে দেখি, এই যে প্রথমে আমরা সাধারণ যে জিনিসটা, সেটা হইলো
যে আমাদের x, y, z দেওয়া থাকবে। তো আমরা প্রথমে টেস্ট কেসের জন্য এই জিনিসগুলো ক্লিয়ার করে নিছি, যে গ্রিডগুলো ক্লিয়ার করে জাস্ট ওইগুলো ডিক্লেয়ার করছি। যেমন আমাদের যে গ্রিডটা থাকবে সেখানে কি থাকবে, আমাদের জেড বরাবর আমাদের 2D একটা স্ট্রিং থাকবে, আমরা 2D স্ট্রিং নিছি, একটা ভেক্টরের স্ট্রিং নিছি। এরপর আমরা ভিজিটেড রাখার জন্য এরকম আমরা একটা 3D নিছি, 3D বুলিয়ান একটা জিনিস নিছি, যেটা আমরা কখনো ভিজিট করলাম কিনা সেই জন্য একটা নিব। আর অ্যান্সারের জন্য আমরা একটা নিছি, যাতে x, y যে বললাম যে আমরা যে কোনো একটা xy সিলেক্ট করব এবং সেই xy এ আমরা সেই অ্যান্সারের কন্ট্রিবিউশনটা রেখে যাবো এই জন্য। এরপর জাস্ট আমরা এখানে ইনপুট নিব, 3D গ্রিড তো এই জন্য আমাদের জাস্ট 2বার চালায়া একটা স্ট্রিং ইনপুট নিব, তাহলে একবারে 3D গ্রিড ইনপুট হয়ে যাবে। প্রথমে জেড, তারপরে x, তারপরে y, এইভাবে আমাদের কি থাকবে, প্রথমে আমরা জেড ইনপুট নিব, এই মানে যেই জেড আছে সেই জেড বরাবর আমরা xy, এই জন্য আমরা ডাইরেক্ট x সংখ্যক স্ট্রিং ইনপুট নিচ্ছি, এই জন্য ওয়াইটা আর কি স্ট্রিং এর যে লেন্থ সেটাই আমাদের ওয়াই। ওকে, এরপর আমরা প্রতিটা জায়গা থেকে এই যে জেড এর পর আমরা এক্স ওয়াই বরাবর গেছি, গিয়ে আমরা দেখছি কোথাও আমরা ডট পাইছি কিনা। যদি ডট পাই এবং সেটা যদি আসলে ভিজিটেড না হয়ে থাকে, তাহলে আমরা কি করব, সেখান থেকে আমরা ডিএফএস চালাবো। এখন ডিএফএস আবার কি হবে, ডিএফএস আবার আমরা গিয়ে দেখবো, এটা জাস্ট মানে যারা মোটামুটি গ্রাফের ডিএফএস এর কানেক্টেড কম্পোনেন্ট প্রবলেম সলভ করে সেইটার মতোই, জাস্ট একটু 2D এর জায়গায় 3D, এই ঝামেলাটাই ছিল, আর কিছু ছিল না। এই আইটা যদি আমার জেড থেকে বড় বা সমান হয়, যেহেতু 0 বেস ইন্ডেক্স, আইটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, এইগুলা মানে আমাদের যদি গ্রিডের বাইরে চলে যায় কখনো, তাহলে তখন সেখান থেকে রিটার্ন 0, মানে আমাদের কোনো অ্যান্সার কন্ট্রিবিউশন থাকবে না। যদি কখনো ভিজিটেড হয়ে থাকে, সেখানেও কোনো অ্যান্সার কন্ট্রিবিউশন থাকবে না। তারপর আমরা এটা ভিজিটেড করে দিব, এবং সেখানে যদি আমরা হ্যাশ পাই, সেটাও কিন্তু আমরা মানে অ্যান্সারে কন্ট্রিবিউশন করবে না, এই জন্য এগুলো 0 রিটার্ন করছি। এরপর আমরা যে বললাম প্রতিবার আমরা কি করব, আমরা একটা এক্স ওয়াই মানে আমরা 1,1 এ আসি নাকি 1,2 এ আসি, সেই জিনিসটা আমরা একটা সেটে পুশ করব। আমরা একটা পেয়ারের সেট নিচ্ছি, যেহেতু আমাদের 2D গ্রিড হইলে জাস্ট আমাদের একটা ইন্টিজারের সেট নিলেই হইতো, যেহেতু এটা একটা 3D গ্রিড, তাহলে আমাদের পেয়ারের একটা সেট নিতে হবে। সেই পেয়ারে আমরা কি রাখবো, জে কমা কে, মানে এখানে আমরা এক্স কমা ওয়াই যেটা বলছিলাম 1,1, এই যে আমরা যদি একটু প্রবলেমটাতে দেখি, আমার প্রবলেমটাতে আমরা এই যে 1,1 এ যে এখন যেহেতু আসি, তাহলে এই 1,1টা সেটে রেখে যাবো। তারপরে এই 1,1 থেকে কই যাওয়া যায়, আমরা সেখানে যাবো, যা এইটার আবার 1,1, কিন্তু এটাও কিন্তু 1,1, এটাও আমরা সেটে পুশ করবো। এটা হলো 1,2, এই 1,2 সেটে থাকবে, এই 2,1 সেটে থাকবে, এই 2,2 সেটে থাকবে। সেটা তাহলে কিন্তু আমার 4 ধরনের জিনিস থাকবে, এখানে সবগুলোই আছে। তাহলে আমরা প্রথমবার ঘুরে এখান থেকে ডিএফএস এ কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট আছে, 7টা, সেই 7 রিটার্ন করবে আমার সামে রিটার্ন করবে। এরপর আমরা জাস্ট এই যতগুলা মানে আইকমা যেতে গেছি, মানে এই যে 1,1, 1,2, এই জায়গাগুলোতে আমরা অ্যান্সারের কন্ট্রিবিউশনটা যোগ করে আসবো, এই আর কি। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করবো, সাম ইকুয়াল 1, যেহেতু এটা একটা ডট, এই জন্য সামে প্রথমে এটা 1 থাকবে। এরপর যত দিকে যাওয়া যায়, প্রথমে i+1 যাবো, এরপর i-1 যাবো, যে কি ঠিক থাকবে, মানে প্রবলেমে যেটা বলা ছিল আর কি। তারপর j+1, j-1 যাবো, এরপর k+1, k-1 যাবো। এই আমরা এই 6 দিকে যাইতে পারবো, সেই 6 দিকেই যাবো। যাওয়ার পর অ্যান্সারটা আমাদের যোগ করে জাস্ট অ্যান্সারটা রিটার্ন করবো। এরপর এই অ্যান্সারটা রিটার্ন হবে কই, আমাদের এই সামে। এখন এই সামের ভিতর যেটা আসবে, প্রথমে আমরা যদি এখানে একটু যদি ড্রাই রান করে দেখি, প্রথমে আপনাদের বোঝানোর জন্য একটু ড্রাই রান করে দেখাইতেছি আমি জিনিসটা, এটা কিভাবে করতে চলবে। প্রথমে আমরা যখন এখান থেকে ডিএফএস চালাবো, আমরা আছি 1,1 এ। এই যদিও আমি করে 0 বেজে করছি, আমি এখানে 1 বেজে দেখে দিচ্ছি। প্রথমে এটা হইলো প্রথম লেভেল 1 এ, মানে জেড এর মান 1, মানে আই এর মান 1, এখানে আমরা প্রথমে i=1, আর জে আর কে কিন্তু আমাদের এখানে 1,1। ওকে, তাহলে আমাদের সেটে কিন্তু প্রথমে পুশ হবে 1,1। ওকে, এরপর এখান থেকে আমরা ডানে যাওয়ার ট্রাই করবো, হ্যাশ হবে না। নিচে যাওয়ার ট্রাই করবো, হবে না। এরপর আমরা নিচের লেভেলে চলে আসবো। এখন আমাদের আই এর মান কিন্তু 2। এখানে এসে আবার আমরা এই সেটের ভিতর এই 1,1 আবার পুশ করবো, সমস্যা নেই, আমাদের সেটে 2বার এক জিনিস পুশ করলে কোনো সমস্যা নেই, ইউনিকই থাকবে। এরপর এখান থেকে ডানে যাবে, এটা হলো 1,2, এটাও আমাদের সেটে পুশ হবে। আর প্রতিবার কিন্তু আসার সময় অ্যান্সার 1 করে বাড়তে থাকবে, মানে সামটা অটোমেটিক বাড়তে থাকবে লাস্টে। এরপর এখান থেকে আমরা যদি এখানে যাই, এটা হলো 2,2, এটাও আমাদের সেটে পুশ হবে, তাহলে 1,2, 2,2। এরপর এখান থেকে এখানে আসবো আমরা, এটা 2,1, এই 4টা জিনিস সেটে পুশ হয়ে থাকবে। এরপর এখান থেকে এখানে যাওয়া যাবে, বাকিগুলোতে যাওয়া যাবে না। তাহলে এটাও 2,2 আবার সেটে পুশ হবে, কিন্তু 2,2 অলরেডি আছে। এবং এখান থেকে আবার ব্যাক করে আবার এখান থেকে এখানে যাবে, এটাও 2,2 অলরেডি 2,2 সেটে আছে। তাহলে আমরা মোট কতগুলো ইউনিক জায়গাতে গেছি পজিশন, আমরা কিন্তু
দেখেন যে প্রতিটা এক্স ওয়াই যদি আমি হিসাব করি তাহলে 1,1-এও গেছি, 1,2-এও গেছি, 2,2-এও গেছি, আবার 2,1-এও গেছি। তাহলে আমরা 4টা পজিশনেই গেছি। যেমন এখানে এই লাল যে কোনো একটা সেলে গেছি, হ্যাঁ, সবুজ যে কোনো একটা সেলে গেছি, ব্লু যে কোনো একটা সেলে গেছি, ব্ল্যাক যে কোনো একটা সেলে গেছি। এইটা সেটাই বুঝাইতেছে যে এই জিনিসগুলো আমার সেলে থাকবে। এখন জাস্ট আমরা কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট এখানে পাইছি? 7টা। তাহলে এখন আমরা এই যে অ্যান্সারের 1,1-এ গিয়ে 7 যোগ করে আসবো, অ্যান্সারের 1,2-এ 7 যোগ করে আসবো, অ্যান্সারের 1,3-এ 7 যোগ করে আসবো, অ্যান্সারের 2,2-এ 7 যোগ করে আসবো। এইভাবে সরি, হ্যাঁ, যে কটা ছিল এই কটাতে আমরা অ্যান্সার যোগ করে আসবো। আমরা যদি আচ্ছা কোডের এই পার্টটাতে আমরা এই যে জাস্ট এই সাম যেটা ডিএফএস থেকে রিটার্ন করতেছে, আমরা সেইটাই যে অ্যান্সারের আইকমা যেতে গিয়ে সেই সামটা যোগ করে আসতেছি। তারপর সেটটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে, এটা মনে রাখতে হবে। প্রতিবার ডিএফএস চালাইলে নতুন নতুন যে ইন্ডেক্স গুলো আসবে সেই ইন্ডেক্সে আমরা অ্যান্সারে যোগ করবো আর জাস্ট করবো। লাস্টে আমাদের কি করতে হবে যে আমাদের এই যতগুলা এক্স কমা ওয়াই আমরা গেছি সেই এক্স কমা ওয়াই এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা সেটাই অ্যান্সার। এই জন্য আমরা এক্স আর ওয়াই বরাবর গিয়ে এই অ্যান্সারের আইকমা যেটা ম্যাক্স সেইটা আমরা ম্যাক্সে রেখে দিচ্ছি, লাস্টে ম্যাক্সটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, চাইলে আমার কাছে আরেকটা আছে গ্রিড, সেটাও ড্রাই রান করে দেখাইতে পারি, আপনারা যেটা বুঝতে পারছেন। যদি মানে 3D ইয়া তো এই জন্য ইমপ্লিমেন্টেশনটা একটু বড়, ইমপ্লিমেন্টেশনটা বড় মনে হইতে পারে, কিন্তু জিনিসটা আপনারা চাইলে 2D-তে আগে সলভ করতে পারেন, যেটা আমি দেখাইলাম নিজে নিজে। তারপর নিজে নিজে কয়েকটা টেস্ট কেস দিয়ে দেখবেন যে হ্যাঁ 2D গ্রিডটা আপনি সলভ করতে পারতেছেন, তারপর 3D গ্রিড সলভ করে ফেলতে পারবেন, সমস্যা নেই, ইজি। জাস্ট ওই জিনিসটাই জাস্ট 3D এই আর কি। আচ্ছা, এরপর লাস্ট যেটা, এইটা হলো সব থেকে ইন্টারেস্টিং প্রবলেম। আমাদের মোটামুটি ওই 3 ঘন্টার মতো সময় ছিল ওইটা 4টা সলভ করে। এইটা আমরা লাস্ট 20 মিনিট থাকতে মিলাইতে পারছি, না হলে আমাদের ব্যাংক অনেক পিছিয়ে যাইতো। আচ্ছা, আমাদের সাথে যারা ছিল, জাবির যে টিমটা ছিল, ওরাও মোটামুটি আমরা এক সময় 7, 8, 9, 10 একসাথে কাছাকাছি। ফ্রিজ হওয়ার আগে আমরা 12 ছিলাম, ওরা 13 ছিল, কিন্তু পরে ওরা 19 হয়ে গেছে, আমরা 18 হইতাম আর কি, যদি না করতে পারতাম এটা। তো এই প্রবলেমটা করে আসলে মানে বলবো আসলে অনেক মজা পাইছি। প্রবলেমটা 2টা পার্ট আছে। প্রথম পার্টটা আমার টিমমেট কাইম সলভ করছে, কাইম আর সাপ মিলে। দ্বিতীয় পার্টটা আমি সলভ করছি। আচ্ছা, তো এই প্রবলেমটা কি, যে এটা একটা মেইনলি হেক্সাগন। এই হেক্সাগনটা দেখতেছেন যে এই হেক্সাগনে কি আছে। আচ্ছা, আমি এটা একটু নিয়ে গিয়ে রাখছি, এটাই দেখেন। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে একটা হেক্সাগন আছে। এই হেক্সাগনের সেন্টার যেটা, সেই সেন্টারে একটা বি থাকবে, মানে মৌমাছি, রানী মৌমাছি থাকবে। আর এই আচ্ছা, প্রথমে এটার স্ট্রাকচারটা কেমন, এই হেক্সাগনের উপর থেকে শুরু হয় আমাদের কাউন্টটা, এটা 0, এর উপর থেকে শুরু হবে কাউন্ট 1। এরপর এটা প্রথমবার ক্লকওয়াইজ ঘুরবে, দ্বিতীয়বার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, এটা 1, তারপর এটা 2, তারপর এটা 3, 4, 5, 6, 6টা শেষ। এর পরের লেয়ারে যদি আমরা যাই তাহলে আবার এরপর 6 এর পর থেকে শুরু হবে, 7 থেকে শুরু হবে, সরি হ্যাঁ, এটা প্রতিবার ক্লকওয়াইজে ঘুরবে, 7, 8, 9, 10, 11, 12। এই জিনিসটা দেখতে একটু অন্যরকম মনে হইতে পারে, কিন্তু মানে এখানে তো একবারে এডিটোরিয়ালে ওরা একবারে ভাগ করে ত্রিভুজের মতো করে দেওয়া আছে, কিন্তু ওখানে আসলে বোঝা যায় না যে এই জিনিসটা আসলে এরকম 6টা ত্রিভুজ গঠিত, এটা আসলে খুব বেশি বোঝা যায় না। তো এই প্রথম লেয়ারে আমরা যদি দেখি, প্রথম লেয়ারে কটা আছে, 6টা, এরপরের লেয়ারে 12টা, তারপরের লেয়ারে 18টা, মানে 6টা করে আসলে বাড়তেছে প্রতি লেয়ারে এই সংখ্যাগুলা। বিয়ের মৌমাছির যে ঘরগুলা, এগুলা হেক্সাগনকে একটা করে মৌমাছির ঘর বলছে, এটা প্রতিবার 6টা করে বাড়তেছে প্রতি লেয়ারে। আচ্ছা, এখন প্রবলেমটাতে কি বলছে যে আপনি এই 0 নম্বর চেম্বারে আছেন, 0 নম্বর চেম্বারে মৌমাছির রানীটা আছে, আপনি তাকে কিল করবেন। কিল করে আপনি এখন যাবেন, একটা কে নম্বর সেল বলা থাকবে, সেই কে নম্বর সেলে যাবেন। তারপর প্রথমে বলা আছে যে এইটার বাহিরে এন সংখ্যক লেয়ার আছে, এই এন এর মানটা 10⁶ হইতে পারে সম্ভবত, হ্যাঁ 10⁶ হইতে পারে। তাহলে এন এর মান 10⁶ হয়ে যাবে, 10⁶ লেয়ার থাকতে পারে। তো সেখানে আপনি যখন এই 0-তে রানীকে মেরে বের হয়ে যাবেন, তখন কি হবে, তখন বাইরে যদি আপনাকে কোনো মৌমাছি দেখে, তারা আপনাকে মেরে ফেলবে। সেই কারণে কি করতে হবে, আপনার হাতে একটা লেজার গান আছে, আপনি চাইলে এখান থেকে সেই লেজার গানটা শুট করতে পারেন। লেজার গান শুট করলে কি হবে, আমি যদি 0 থেকে এখান থেকে লেজার গানটা শুট করি, এই 0 থেকে যদি আমি লেজার গানটা শুট করি, তাহলে ওই সোজা সবগুলা মৌমাছি মারা যাবে। তো আমার কাজ কি, প্রথমে আমার সবগুলা মৌমাছি মারতে হবে। তার জন্য কতগুলা, এরকম আমি যদি এখান থেকে লেজার গানটা মারি, তাহলে এই বরাবর সবগুলা সেলের মৌমাছি মারা যাবে। আমি যদি এই বরাবর মারি, এই বরাবর সবগুলো সেলের মৌমাছি মারা যাবে। আমি যদি এই বরাবর মারি, তাহলে এই বরাবর সবগুলো সেলের মৌমাছি। এইভাবে আমার কতগুলা আসলে এই লেজার গানটা চালাইতে হবে, কতবার, মানে কতগুলা এইভাবে মারতে হবে, মারলে আমার সবগুলা আসলে হয়ে যাবে, মারা যাবে। এইটা ছিল প্রথম কোশ্চেনের সলভ।
দ্বিতীয় যেটা ছিল সেটা হলো আপনাকে একটা কে সেল বলা থাকবে, ধরেন আপনি এখান থেকে একটা নির্দিষ্ট সেলে যাবেন, সাপোজ এই 20 যেটা লেখা আছে সেটাতে যাবেন, ঠিক আছে। এখন এটাতে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কতগুলো আছে, তো শর্টেস্ট পাথ বলতে দেখেন এই 20-এ আমরা প্রথমে 1 2 3 এভাবে যাইতে পারি, এখান থেকে 1-এ, 1 থেকে 7-এ, 7 থেকে 20 যাইতে পারি, আবার এখান থেকে 2-এ যাইতে পারি, 2 থেকে 8, 8 থেকে 20 যাইতে পারি, তিনবারই ধাপ লাগছে আমার, দুইটা পাথ দিল। এরপর 1 থেকে এখান থেকে 1-এ, 1 থেকে 8, 8 থেকে 20, তিনবারে আমরা এই তিনটা পাথে যাইতে পারি 20-এ। তাহলে এরকম আমাকে কে বলা থাকবে, কেতে যাওয়ার জন্য আমার পাথ কতগুলো আছে, পসিবল পাথ বলতে হবে, সেটা মিনিমাম শর্টেস্ট পাথ হইতে হবে, পাথ তো অনেক থাকতে পারে, শর্টেস্ট পাথ কতগুলো হবে আর কি। প্রবলেমটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু রেসপন্স করতেছি না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে দুইটা পার্ট ছিল, যেটা বললাম যে প্রথম পার্টে আমাদের কি আছে, প্রথম পার্টে আছে হইলো যে আমাকে কতগুলা লেজার চালাইতে হবে, যে লেজার চালাইলে এখানে আসলে আমি বলতে পারবো যে সব মৌমাছি মারা যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এটা আসলে আমরা সলভ করছিলাম এভাবে, আমার টিমমেট এভাবে সলভ করছিল যে ও আগে প্রথমে এই 6টা ভাগে ভাগ করে নিয়েছে, ত্রিভুজ দেখছে, মানে ও প্রথমে 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে 2 ঘন্টার মতো এটা নিয়ে চিন্তাই করছে যে আসলে এটা কিভাবে সলভ করা যায় প্রথম পার্টটা। তারপরে গিয়ে ও আসলে এটা বুঝতে পারছে যে এটা একটা আসলে এরকম 6টা ইয়া হয়, 6টা ত্রিভুজে ভাগ করে নেওয়া যায়। এই 6টা ত্রিভুজে ভাগ করে নিলে আমরা যদি একটু একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি, জাস্ট আমরা সবুজ ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, তাহলে এটা বুঝতে পারবো। এখানে এই সবুজ ত্রিভুজে আমি যদি প্রথম লেয়ারে একজনকে মারতে চাই, তাহলে এই 0 থেকে আমাকে কিন্তু এই সোজা চালাইতে হবে। ওকে, এই সোজা চালাই দিলাম, তাহলে এই লেয়ারের সবগুলো মারা গেছে। এখন আমি যদি 2 নম্বর প্রথম লেয়ারের সবগুলোকে মারতে আমার 1 কষ্ট লাগতেছে। দ্বিতীয় লেয়ারের কথা যদি আমি চিন্তা করি, 2 নম্বর লেয়ারে অলরেডি কিন্তু 7 মারা গেছে, 8 মারা যায় না এখনো, তাহলে আমাকে এই সোজা গান থেকে গুলিটা চালাইতে হবে, তাহলে এইটা মারা যাবে। তার মানে 2 নম্বর লেয়ারে মারার জন্য কিন্তু আমার আবার একটা শুট করা লাগলো। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি যদি 3 নম্বর লেয়ারটা দেখি, 3 নম্বর লেয়ারে আমার 19 অলরেডি মারা গেছে এবং 20 21 একজনও মারা যায় নাই, তাহলে 20-কে মারা লাগবে আমার এইভাবে এই বরাবর গান চালায়া, এবং ইয়াকে মারা লাগবে আমার এই বরাবর গান চালায়া। তাহলে আমার 3 নম্বর লেয়ারে কিন্তু আমার 2টা চালানো লাগলো গান। এরপর 4 নম্বর লেয়ারে যদি চিন্তা করি, 4 নম্বর লেয়ারে আমার এই যে এই বরাবর চালানো লাগবে, পরটা এই বরাবর চালানো লাগবে, তো এই 4 নম্বর লেয়ারও আমার 2টা লাগে। তো আমরা যদি এই জিনিসটা একটু হিসাব করি, মানে কিছুক্ষণ হিসাব করলে আমরা দেখতে পারবো, আমরা মনে হয় 6-7টা লেয়ার পর্যন্ত হিসাব করছিলাম, তো এটা আমরা দেখি যে এটা আর কিছু না, এটা আসলে অয়েলারটেশন ফাংশন। অয়েলারটেশন ফাংশনের নাম যদি আপনারা শুনে থাকেন, অয়েলারটেশন ফাংশন কি বলে যে আমার 1 থেকে n-1 পর্যন্ত এই সংখ্যাগুলো যতগুলো আছে তার সাথে n এর সাথে কতগুলা জিসিডি 1 দিবে, এটাই হলো অয়েলারটেশন ফাংশন বলে দেয়। হ্যাঁ, যেমন আমরা যদি প্রথমে একের জন্য এটার অ্যান্সার 1, 2 এর জন্য এটার অ্যান্সার 1, কারণ 2 শুধুমাত্র 1-এর সাথেই আমার কি দেয়, ইয়ে দিবে, মানে কোপ্রাইম হলে একটার সাথে জিসিডি 1 দিবে। হ্যাঁ, এরপর 3-এর জন্য যদি আমরা চিন্তা করি, 3 কিন্তু 1-এর সাথেও জিসিডি 1 দেয়, 2-এর সাথেও জিসিডি 1 দেয়, এই জন্য কিন্তু 3 নম্বর লেয়ারের জন্য আমার অ্যান্সার 2 ছিল, মানে 2টা এক্সট্রা লাগতেছিল। 4 নম্বর লেয়ারে যদি চিন্তা করি, 4 কিন্তু আমার জিসিডি 1 দেয় 1-এর সাথে, 3-এর সাথে, 2-এর সাথে কিন্তু জিসিডি 2 দেয়, এই জন্য 4 নম্বর লেয়ারে আমার 2টা গান চালানো লাগছে। 5 নম্বর লেয়ার যদি চিন্তা করি, 5 কার সাথে জিসিডি 1 দেয়, 5 কিন্তু 1 2 3 4 4টার সাথে জিসিডি 1 দিবে, যে কারণে আমার 4 নম্বর লেয়ারে আমার 4টাই গান চালানো লাগবে। আমরা যদি একটু খেয়াল ইয়া করি, মোটামুটি এটা আমরা হিসাব করলে দেখবো যে হ্যাঁ এরকমই হবে, সবগুলো ইয়াই হবে আর কি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এই জিনিসগুলো আসলে হিসাব করতে হবে। 5 নম্বর লেয়ারের জন্য আমরা যদি 5 নম্বর লেয়ারটা এখানে আঁকাইতাম, তাহলে আমরা দেখতাম হ্যাঁ আমাদের জন্য 4টাই লাগবে আর কি। ভাই এটা অ্যাকচুয়ালি কেমনে বের করলেন যে এটা এক লেয়ারের জন্য যে অয়েলার টর্সিয়ান নাম্বারটাই যে হবে, এটা থট প্রসেসটা কি ছিল এটার? এইটা আমার টিমমেট সলভ করছে, ও এরকম এর বাইরে 6-7টা লেয়ার বানাইছে, যে কোশ্চেনটা দেওয়া ছিল সেখানে 6-7টা লেয়ার বানায় ওই আস্তে ধীরে এই যে ইয়ে দিয়ে আস্তে আস্তে ডট 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 দিয়ে আঁকাইছে, যে একটা একটা করে আমি মারে দেখি। ও মেরে দেখছে, যদিও ও অয়েলার টর্সিয়ান দিয়ে সলভ করে নাই, কিন্তু ও একটা ইনটুইশন পাইছে, ও অন্যভাবে সলভ করছে, কিন্তু জিনিসটা পরে আসলে আমরা বুঝতে পারছি যে এটা আসলে অয়েলার টর্সিয়ান ফাংশন। মানে আমরা মোটামুটি 7টা লেয়ার পর্যন্ত আঁকাইছিলাম, 7টা লেয়ার পর্যন্ত হিসাব করে দেখছি যে মোটামুটি এইরকমই হয়েছে, এবং এই হিসাবটা করতে 2 ঘন্টা লাগছে, ওর এই জিনিসটা করে 2 ঘন্টা লাগছে।
আমরা যখন এইচ নম্বর সলভ করতেছিলাম ও এ নম্বর নিয়ে পড়েছিল, এ নম্বর তখন ও করতেছিল, এটা এই জিনিসটা সলভ করতেছিল। আচ্ছা এটা গেল প্রথম পার্ট। প্রথম পার্টটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে অ্যান্সারটা কি হচ্ছে প্রথম পার্টের জন্য? প্রথম পার্টের জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে, সাপোজ আমার যদি 4 লেয়ারের জন্য সলভ করতে মানে 4 নম্বর n এর মান 4 দেয়, তাহলে আমার কি হবে? প্রথম লেয়ারে আমার কতটা লাগতেছে? একটা লাগতেছে, দ্বিতীয় লেয়ারে একটা লাগতেছে, তৃতীয় লেয়ারে 2টা লাগতেছে, চতুর্থ লেয়ারে 2টা লাগতেছে। তার মানে আমার এই শুধুমাত্র এই গ্রিন পার্টের জন্য কত অ্যান্সার হবে? 1 + 1 + 2 + 2 মানে হলো 4 2 6। তাহলে এই 6 কিন্তু জাস্ট আমার কিসের জন্য? এই সবুজ পার্টের জন্য। এরকম 6টা পার্ট আছে, এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট, তার সাথে আমার অ্যান্সারটা গুণ হবে 6 দ্বারা। মানে প্রতিটা লেয়ারের সাথে আমরা প্রি ক্যালকুলেট যখন করব তখন প্রতিটা লেয়ারের সাথে 6 করে গুণ করে যাবো। এর সাথে 6 গুণ করবো, তাহলে এখানে 6, এখানে 6, এখানে 12, এখানে 12। এখন আমরা যদি এটুকু যোগ করি জাস্ট প্রিফিক্স সামটাই আমার অ্যান্সার, মানে 36। আর এই জন্য ইয়ারটার জন্য আমার সলিউশন ছিল কিন্তু 36। এই যে এই 36 ছিল, এর মান 4 দিলে। বুঝা গেছে কি এটা প্রথম পার্টটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপর দ্বিতীয় যে পার্টটা ছিল সেইটা আরো মানে এটা খুব বেশি সময় লাগে নাই সলভ করতে, আসলে এটা অনেক ইজি পার্ট ছিল বলা চলে। কারণ এটা ওইটা সলভ করার পরে এটা এটা আমি ধরছিলাম এটা ইজি ছিল। আমি কিছুক্ষণ কি করছি, ওই আশেপাশে সবগুলো আঁকাইছি, এখানে আমি আগে করে গেছি। আচ্ছা ঠিক আছে, এটাতে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, একটা একটা, ঠিক আছে। তাহলে এখানে যদি যাই শর্টেস্ট পাথ যাওয়ার জন্য এই সোজা একটাই, আর কোনো দাঁড়ে যদি যাই তাহলে আমার 2 3 লাগে, হয় না। এরপর এটাতে যদি যাই এই একটা, আর এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, মানে দুই উপায়ে যাইতে পারি। তারপর এটাতে যদি যাই এটাতেও আমরা এক উপায়ে যাইতে পারবো, এটাতেও আমরা এটাতে আমরা 2 উপায়ে যাইতে পারবো। এভাবে এটাতে 1 এটাতে 2, এভাবে 1 2 1 2 এভাবে গেছে। পরটা যদি চিন্তা করি এটাতে 1 উপায়ে, এটাতে আমরা 3 উপায়ে যাইতে পারবো, এই একটা আর এই 2টা উপায়ে যাইতে পারবো। মানে কিছুক্ষণ পর বুঝতে পারছি এটা আসলে প্যাসকেল ট্রায়াঙ্গেল, আর কিছুই না। প্যাসকেল ট্রায়াঙ্গেল যেমন এই দুটোর যোগফল এখানে যায়। এই যে প্যাসকেল ট্রায়াঙ্গেল তো তোমরা দেখছো অবশ্যই, প্রথমে 1 থাকে, 1 1 1, এরপরে 1 1 যোগ করলে 2 হয়, এরপরে 1 2 2 1, এরপরে 1 এই দুটো যোগ 1 আর 2 যোগ করলে 3 3 4 3 1, এইভাবে আর কি। আমি কিছুক্ষণ এইগুলো লিখে দেখি, হ্যাঁ আসলে এটা একটা প্যাসকেল ট্রায়াঙ্গেল হয়ে যায়। তো এইটাই আসলে, এই যে আমরা যদি যাই তারপর সেই প্যাসকেল ট্রায়াঙ্গেল আসলে কি বোঝায়, এটা মানে হলো 3 নম্বর লেয়ার 0 নম্বর ইন্ডেক্স বলতে পারি, আর সেটার জন্য এটা হলো কন্ট্রিবিউশন করবে 3c কে। মানে প্যাসকেল ট্রায়াঙ্গেল তো আমরা এইভাবে বের করি 3c1, 3c প্রথমটা 3c0 মানে কত উপায়ে? 1 উপায়ে। তারপর 3c1 তার মানে 3 উপায়ে। তারপর 3c2 মানে সম্ভবত এটা করতে হবে, যাই হোক এভাবে হবে আর কি। আমরা ওইটাও সম্ভবত 3 উপায়েই হবে। তো এভাবে 1 উপায়ে বা না 1 উপায়ে হবে, হ্যাঁ। তো এইভাবে পার্টটাতে যদি যায় এটা 4c0 4c1 4c2 4c3 এইভাবে হবে আর কি। মানে এই 6টা ত্রিভুজে ভাগ করে নিলে এইরকম হয়ে হবে সবগুলা। এইগুলা আমরা করে বুঝতে পারছি। জাস্ট এটা জিনিসটা এখন জাস্ট বের করতে হবে কি এখানে। তারপর চ্যালেঞ্জটা কি, আমাকে কে এর মান কত দিবে সেই অনুযায়ী আমাকে বার করতে হবে, এটা একটা জিনিস। এখন সাপোজ আমাকে কে এর মান দিচ্ছে, সাপোজ এইখানে যেমন দিয়েছিল 20 এর জন্য যদি আমরা চিন্তা করি, তো 20 এর জন্য আমরা তো বুঝতে পারলাম যে আমরা যদি এই লেয়ারটা বের করি, তো আমরা যদি এই ইন্ডেক্সে চলে আসি 3 নম্বর লেয়ারে 2 নম্বর ইন্ডেক্স, তাহলে আমরা বলতে পারি 3c1 এমন হবে, এটা তো জানি। কিন্তু প্যাসকেল ট্রায়াঙ্গেল বিষয়টা আবার বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্যাসকেল ট্রায়াঙ্গেলের জিনিসটা আমি আবার বলতেছি। সাপোজ আমরা এই যে প্রথম লেয়ার গুলো না এক উপায়ে যাইতে পারি, ঠিক আছে। এর পরের যেই লেয়ার গুলো আছে আমরা যদি চিন্তা করি এখানেও এক উপায়ে যাইতে পারি, কিন্তু এইটার কথা চিন্তা করো, এইটা কোন দিক দিয়ে যাইতে পারবা? এই দিক দিয়েও যাইতে পারবা, এই দিক দিয়েও যাইতে পারবা। তার মানে এর যেই অ্যাডজেসেন্ট নোড গুলো আছে সেইগুলো অ্যাডজেসেন্ট সবগুলো না, যেগুলো মিনিমাম পাথে আছে সেইগুলার, যেমন এটাতে যাইতে 2, আমার 2 মুভে যাইতে পারতেছি, এটাতেও 2 মুভে যাইতে পারতেছি। মানে এই এক যোগ করলে এখানে 2 উপায়ে আমরা যাইতে পারবো। তো আমরা যদি একটু উপরের দিকে চিন্তা করি, এটা তো আবার এই সোজা এক উপায়ে যাইতে পারবো, আর যে কোনো উপায়ে ঘুরে গেলে আমার 4টা লাগবে, মানে বেশি লাগবে। এরপরে এই 20-এর কথা চিন্তা করো, এই 20-এ আমরা যাইতে চাইলে এই পথে 3বার মুভ দিয়ে যেতে পারতেছি, এই পথেও 3বার মুভ দিলেও যেতে পারতেছি, এই পথেও 3বার দিলেও মুভ দিলেও যাইতে পারতেছি। তো তুমি এটা রিউজ করো, দেখো এইটা কয় উপায়ে গেছিলা? এইটা গেছিলা হলো 2 উপায়ে, এই 7-এ গেছিলা হইলো 2 উপায়ে, এই 7-এ গেছিলা 1 উপায়ে। তাহলে এই 20-এ যদি যাইতে চাও তাহলে মিনিমাম মুভ কোনটাতে যাওয়া যায়? এই 7-এর উপর দিয়ে যাওয়া যায় আর 8-এর উপর দিয়ে যাওয়া যায়। তার মানে এই 7-এ যত অ্যান্সার আছে, 8-এ যত অ্যান্সার আছে, এই দুটো যোগফলটা আবার 20 থেকে কন্ট্রিবিউট করবে। তার মানে এই 2 আর এই 1 যোগ করলে এখানে 3 উপায়ে যাইতে পারবো আমরা। এই 21-এ কত উপায়ে যেতে পারবো? এই 21-এ আমরা 2 উপায়ে যাইতে পারবো। আর এখানে কয় উপায়ে যেতে পারবো? এখানে মনে সম্ভবত, হ্যাঁ এখানেও 3 উপায়ে,
একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, হ্যাঁ, এখানেও 3 উপায় যেতে পারবো। তো এইভাবে তুমি যদি হিসাব করো, এর পরের লেয়ারে যাবা, দেখবা যে এইটা যদি শর্টেজ পাথ যে দিক দিয়ে যাচ্ছে, এই দুইটা যোগফল, যেমন এখানে এখানে 2 এখানে 2, এটা হবে 4, এইরকম হবে। এখানে 1 এখানে 2 এখানে হবে 3, এখানে 3 এখানে 3 হবে, এটা হবে 1। তো এটা আস্তে আস্তে হিসাব করলে দেখবো যে এটা 1, তারপরে 1 2 এইভাবে 1 3 3 1, তারপরে 1 3 4 3, মানে এটা কি প্যাসকেল ট্রায়াঙ্গেল, তুমি যদি দেখো প্যাসকেল ট্রায়াঙ্গেল তো একদম মানে বেসিক জিনিস, মানে এগুলো তো মোটামুটি সবাই করে আসে। তো প্যাসকেল ট্রায়াঙ্গেল আশা করি বুঝতে পারছো। আর এটা কিভাবে প্যাসকেল ট্রায়াঙ্গেল হলো, আমরা যদি এইটা জাস্ট ড্রাই রান করি, তুমি জাস্ট একবার ড্রাই রান করবা যে এটাতে শর্টেজ পাথ কত উপায়ে যাওয়া যাইতেছে, তারপর 7 এর শর্টেজ পাথে কত উপায়ে যাওয়া যাইতেছে, 8 এর শর্টেজ পাথ কত উপায়ে যাওয়া যাইতেছে, তারপর উপরে জাস্ট সবুজটার জন্য হিসাব করো সবগুলা, তুমি দেখবা যে এখানে একটা প্যাসকেল ট্রায়াঙ্গেল পেয়ে যাবা। আর তুমি দেখবা যে এই যে দুটো দিয়ে এখানে শর্টেজ পাথে যাওয়া যাইতেছে, সেই দুটো যোগফল। এখানে দুইটার বেশি দিয়ে মানে শর্টেজ পাথে যাইতে পারবে না, কিন্তু ওই দুটাতে যত উপায় যাইতে পারতা, সেই দুটো যোগফল আবার কয়টাতে যাবে, এই আর কি। বুঝতে পারছো এটা, যে কোশ্চেন করছিল? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা তারপর যেটা বলতেছিলাম যে এইটা এই পর্যন্ত বুঝতে পারলাম যে প্যাসকেল ট্রায়াঙ্গেল অ্যান্সার হবে, কিন্তু এই 20 যে আমার 3 নম্বর রো এর 2 নম্বর ইন্ডেক্স হবে, সেটা আমি কিভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমরা জাস্ট কি করতে হবে, আমরা চাইলে এখান থেকে আগে ইয়া করে রাখতে পারি। প্রথম 20 কথা বলছে না, তাহলে আমার 20-এর আগে যে লেয়ারটা আছে সেখানে কত পর্যন্ত ইয়ে আছে, মানে এখানে শুরু হয়েছে কত থেকে, 19 থেকে এই লেয়ারে। ওকে, তাহলে এই 19টা আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করবো? তাহলে আমরা যদি সবগুলো প্রি ক্যালকুলেট করে যাই, প্রথম লেয়ারে কয়টা আছে? 6টা। দ্বিতীয় লেয়ারে কত আছে? 12টা। তাহলে তৃতীয় লেয়ারে কতটা আছে? 18টা। তাহলে আমার এই 20টা কোথায় থাকবে? এই দুটো প্রিফিক্স সাম আমরা যদি লোয়ার বাউন্ড করি তাহলে আমরা পাবো মেইনলি। তো প্রিফিক্স সাম যদি আমরা এটা করি, তাহলে প্রথমটাতে 6টা, দ্বিতীয়টাতে 12টা, মানে 18টা হয়ে গেছে, পরেরটাতে 18টা 36টা। ঠিক আছে, তো এইভাবে 6 18 36। তো আমরা যদি দেখি যে এই 20-এর যদি আপার বাউন্ড করি, তাহলে কোথায় পড়বে? 20-এর আপার বাউন্ড এই ইন্ডেক্সে পড়বে, 34 নম্বর ঘর যেটাতে আছে, মানে 34টা ঘর যেখানে আছে, এই যে এই লেয়ারে পড়বে। ঠিক আছে, এই লেয়ারে পড়বে, এই যে 36 পর্যন্ত এখানে আছে, এটা কিন্তু 36 বলতেছে। এরপর এর আগেরটাতে 18 পর্যন্ত আছে, তার আগেরটাতে 6 পর্যন্ত আছে। এটা কিন্তু আমরা জাস্ট এই যে জাস্ট প্রিফিক্স সাম করলেই পাবো। এই জিনিসটাকে বুঝতে পারছো তোমরা? প্রথম লেয়ারে যেহেতু 6টা, দ্বিতীয় লেয়ারে যেহেতু 18টা, সরি 12টা, তারপর লেয়ারে 18টা, তারপর লেয়ারে 18 আর 6 24টা হবে, এইভাবে 6টা করে বাড়তে থাকবে। এরপর আমরা এটা যদি প্রিফিক্স সাম করি, তাহলে 6 আর 12 18, 18 18 36, 36 আর 26 যত হবে সেটা আমরা এখানে যদি যোগ করে লিখি। এরপর জাস্ট আমরা যদি লোয়ার বাউন্ড করি, আমরা যদি 20 যেহেতু বলছে, সরি আপার বাউন্ড যদি করি 20-এর আপার বাউন্ড করলে আমরা কোথায় আসবে? এই যে এই পরের ঘরে আসবে, 36 নম্বর, মানে এটা কয় নম্বর ইন্ডেক্স? 3 নম্বর ইন্ডেক্স, তার মানে এটা 3 নম্বর লেয়ারে থাকবে। লেয়ারটা কি বের করা বুঝতে পারছো? আচ্ছা, এই লেয়ার বের করার পর জাস্ট আমরা মড করে দিব যে এটা যত নম্বর লেয়ার তত যদি মড করি, তাহলে আমরা ইয়া হিসাবটা পেয়ে যাবো যে এটা কত নম্বর সংখ্যা। তো এটা 20কে যদি আমরা এই 18 আগে বাদ দিতে হবে। 20 থেকে আমরা যদি 18 বাদ দেই, 20 থেকে যদি আমরা 18 বাদ দিই, তাহলে আমরা থাকবে 2। তাহলে এটা হইলো ওই 3 নম্বর লেয়ারের 3 নম্বর, সরি হ্যাঁ 4 কয় নম্বর লেয়ার এটা ছিল? 20টা ছিল 1 2 3 নম্বর লেয়ার ছিল, হ্যাঁ। তাহলে প্রথম লেয়ারে যেহেতু 6টা, দ্বিতীয় লেয়ারে 12টা, আর এটাতে আমাদের ছিল এই সরি এইখানে এই পর্যন্ত আমাদের বিয়োগ হয়ে এখানে এটা আমাদের ইন্ডেক্স চলে আসছে, মানে 3 নম্বর ইন্ডেক্সে আমরা আছি। আর আমাদের যদি বাদ দেয় আগেরটা 18 বাদ দিলে 2 থাকে, তার মানে আমার 2 নম্বর ইন্ডেক্সের সংখ্যাটা আছে। 3 নম্বর লেয়ার 2 নম্বর ইন্ডেক্স আমরা যদি যাই, এই যে 1 2 3 নম্বর লেয়ারের 2 নম্বর সংখ্যাটাই আমাদের কিন্তু ওই 20। জাস্ট আমরা এখন কি করব, এই n দ্বারা 3 দ্বারা যদি মড করি, এটা এক বিয়োগ করে মেনলি 3 দ্বারা মড করতে হয়, মানে ওই n দ্বারা মড করতে হয়, তাহলে আমরা একদম কত সি কত সেটা পেয়ে যাবো, একবার পেয়ে যাবো। তো এটা জাস্ট মানে জাস্ট পরে জাস্ট সিম্পল ক্যালকুলেশন ছিল। প্রথম মেইনলি জাস্ট ঝামেলা ছিল ওই যে লেজার কাউন্টটাই মেইনলি ঝামেলা ছিল। তো প্রথমে আমরা কি করবো, আমরা হলো এই যে সিভ দিয়ে আমরা আসলে প্রথমে এই যে অয়েলার টোশন ফাংশনের ফাই যেটা সেটা বের করে রাখবো। এরপর আমরা পি ক্যালকুলেট কি করব, প্রথমে আমাদের এই যে লেজারের কাউন্টটা আমরা কি করব, যে আগের লেয়ারে যতগুলো কাউন্ট ছিল প্লাস আমার অয়েলার টোশন ফাংশন ইনটু 6 কে আমরা সেটা বলে দিচ্ছি, এটা আমরা মড করে করে যাব। আর আরেকটা জিনিস সেইটা হলো প্রতিটা কলামে কতটা করে সংখ্যা থাকবে, প্রতিবার ওই যে 6 করে বাড়বে, তার সাথে আগের কলামটা যোগ করে রাখবো, তাহলে আমরা পরে বিয়োগ করলে এটা পেয়ে যাবো। তো জাস্ট আমাদের আরেকটা এনসিআর লাগে, জাস্ট আমরা পরে হিসাব করবো কি, যে আমরা এটা এই যে লোয়ার বাউন্ড না করে আমরা বাইনারি সার্চ করছিলাম ওখানে, এটা কোনো ব্যাপার না। আর এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন প্রি ক্যালকুলেশন করবো তখন অবশ্যই 10⁶টা কিন্তু বের করে রাখতে হবে এই ইয়ারটা,
এইগুলা একটু প্রতিটা লেয়ারের হিসাব পাতিগুলা এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা এই যে জাস্ট কে থেকে আমরা আগের ইন্ডেক্সেরটা বাদ দিছি, মানে আমাদের যদি 20 নম্বর কে এর মান 20 বলে, তাহলে সেখান থেকে আগের ইন্ডেক্স 18টা ঘর চলে গেছে, সেটা যদি বাদ দেই তাহলে আমরা 2 নম্বরটা পাবো, 2 থেকে আবার 1 বাদ দিতে হবে, তার মানে আমরা 1 নম্বর ইন্ডেক্সে আসি এখন। তারপর জাস্ট আমরা এই যে এইটাকে আমরা আসলে ইন্ডেক্সের মড করে দিব। যদি কখনো পরের ইন্ডেক্সের জন্য আমরা চিন্তা করি, এই যে আমরা যদি একটা বড় সংখ্যা নিতাম তাহলে এটা আমরা বুঝতে পারতাম যে যদি আমরা এই 24 নিতাম তাহলে কিন্তু 18 বাদ দিলে আমার 6 থাকে, তাহলে এটা কিন্তু 6 নম্বর না, এটা কিন্তু আবার এই ট্রায়াঙ্গেলের 0 1 2 নম্বর। তো আমরা এটা কি করবো, আমরা ওই যে 3 দ্বারা মড করলে 1 বিয়োগ করে 3 দ্বারা মড করলে এটা চলে আসে। এরপর জাস্ট ওই যে কত নম্বর সংখ্যার লেজার আর এনসিআর জাস্ট হিসাব করলেই হয়ে যায় এটা। নেক্সট যেটা গিভ হয়েছিল সেটা হলো মর্নিং ওয়াক। তো মর্নিং ওয়াকে কি ছিল যে, তো এই প্রবলেমটা একদম জাস্ট ইন্টারমিডিয়েটের একটা ফিজিক্সের সূত্র, জাস্ট একদম ফিজিক্সের বেসিক সূত্র দিয়ে আসলে এটা সলভ হয়ে যায়। তো প্রবলেমটাতে আসলে কি বলছে আমি একটু আপনাদেরকে জাস্ট লিখে একটু বোঝাই। তো প্রথমে প্রবলেমটাতে বলছে যে এরকম আসলে একটা পার্ক আছে, সেই পার্কে এরকম রাউন্ড একটা রাস্তা আছে। তো আমাদের যেই প্রবলেমের যে ক্যারেক্টার কাবুল, সে আসলে এই এখানে এসে হাঁটা শুরু করে। আর একটা বেগ আছে, সেটাকে আমরা V0 বলতে পারি, এটা V0 দেওয়া আছে, যে সেই নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট বেগে সে যাত্রা শুরু করে। তো সাপোজ সে এই বরাবর হাঁটতেছে, আর এখানে বলা ছিল হয়তো এই বরাবর হাঁটতেছে, যে কোনো একদিক বরাবর এই বরাবর হাঁটতেছে, সে এইভাবে রাউন্ড করে হাঁটতেছে এটাতে, এটা একটা রাউন্ড রোড। তো এই হাঁটার সময় সে কি করলো, সে খেয়াল করলো যে আসলে সেই পার্কে কখন কে আসতেছে, কার সাথে তার দেখা হতেছে। তো হাঁটার সময় কি হয়, একজন আর একজনকে ক্রস করে। তো ক্রস করার সময় সে আসলে কিছু কিছু তথ্য লিখে রাখে। প্রথমবার যখন কারোর সাথে ক্রস হয় তখন সে কিছু তথ্য লিখে রাখে, যেমন তার একটা নির্দিষ্ট বেগ দেওয়া আছে V0 এবং সে কত সময় ধরে এই রাস্তাতে হাঁটে সেই টাইমটা দেওয়া আছে T। আচ্ছা, এখন এই রাস্তাতে হাঁটার সময় একটা কিউ সংখ্যক বা একটা নাম্বার দেওয়া থাকবে, যতজন লোকের কথা বলবে ততজন লোকের সে তথ্য দিবে। ততজন লোকের কি কি তথ্য দিবে, প্রথমত যে সেই লোকটা আসলে তার সাথে প্রথম কখন দেখা হয়, সেখানে এই রাস্তায় তার সাথে কখন, মানে প্রথম কখন দেখা হয়। সাপোজ সে এসে হাঁটা শুরু করলো, তার হাঁটার কিছুক্ষণ পর একজন আসছে, আসার পর তার সাথে একটা নির্দিষ্ট সময় পর এখানে গিয়ে সামনে গিয়ে তার সাথে দেখা হইলো এখানে। তাহলে এই যে প্রথমবার তার সাথে কত সময় পর, সে হাঁটা শুরু করার পর কত সময় পর দেখা হবে সেই টাইমটা আমাকে বলে দিবে এবং ওই লোকটার বেগ বলে দিবে। এখন ওই লোকটার বেগ বলে দেওয়ার ক্ষেত্রে সেই লোকের বেগটা সে যে দিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবরও হইতে পারে, অথবা তার বিপরীত দিক বরাবরও হইতে পারে। যদি তা একই দিকে হয় তখন সেটা পজিটিভ বলবে, পজিটিভ ভি, আর যদি বিপরীত দিকে হয় তখন সে নেগেটিভ ভি বলবে, এই আর কি। আচ্ছা, প্রবলেমটাতে তাহলে আমাদের কি বলছে, প্রবলেমটাতে আমাদেরকে বলছে যে সে যতক্ষণ এই রাস্তা দিয়ে, এই যে টি সময় পর্যন্ত সে এই রাস্তা দিয়ে হাঁটবে, তো এই টি সময় হাঁটার মধ্যে এই প্রতিটা ব্যক্তির সাথে তার কতবার দেখা হবে, এই রাস্তাতে তারা যদি এই কনস্ট্যান্ট বেগে চলতে থাকে কতবার দেখা হবে। তো জিনিসটা এইরকম যে আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, সাপোজ আমার বেগ প্রথম যে টেস্ট কেসটা ছিল সেইখানে ছিল যে এই যে সে 75 সেকেন্ড সময় ধরে সে আসলে এই হাঁটবে রাস্তাতে, এবং তার বেগটা V0 ছিল হলো 30 মিটার পার সেকেন্ড ইনভার্সন বেগে সে একটা কনস্ট্যান্ট বেগে সে হাঁটতেছে বা দৌড়াতেছে, একই জিনিস। আচ্ছা, এখন সে বলছে যে আসলে এখানে কোয়েরি আমাদেরকে প্রথমটাতে একটা কোয়েরি দিছে যে একজন ব্যক্তির জন্য বলবে। তো সেটা কি বলছে যে এই যে 45 এইটা হইলো তার হয়তো সম্ভবত বেগ, আমাকে দেখতে হবে এখানে কোনটা। আচ্ছা, তাহলে প্রথমটা লেন্থ দেওয়া আছে, এই যে পুরা যে রাস্তাটা আছে, এই যে গোল রাস্তাটা আছে, এই রাস্তাটা হইলো 200 মিটার। ওকে, তাহলে 200 মিটার একটা রাস্তা দেওয়া আছে। আর এই ইয়ার বেগ কত দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল হইলো 75 সেকেন্ড ধরে চলছে 30। আচ্ছা, তাহলে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে সে যাত্রা শুরু করতেছে, এইভাবে এই দিকে যাচ্ছে, এবং সে চলবে হলো 75 সেকেন্ড, এভাবে সে 75 সেকেন্ড চলবে। এবং আমাকে বলতে হবে যে একজন ব্যক্তির সাথে তার 45 সেকেন্ড পর দেখা হইলো, তাহলে সে যখন হাঁটা শুরু করছে 45 সেকেন্ড পর এভাবে সে ঘুরতেছে, 45 সেকেন্ড পর একজনের সাথে এখানে দেখা হইলো। তাহলে এই 45 সেকেন্ড পর যখন দেখা হবে, প্রথম দেখা হলো 45 সেকেন্ডে, এবং সে একটা বেগে চলতেছে, তার বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে। এখন আমাকে বলতে হবে সে যে এই যে 75 সেকেন্ড চলবে এর মধ্যে কতবার দেখা হবে। তো আমরা যদি সাধারণত এটা চিন্তা করি যে সে কতবার দেখা হবে, তাহলে তাদের বেগ যেটা আছে
তো প্রথম ব্যক্তি যে আছে সে কিন্তু 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, কাবুল নিজে 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে অন্য যে ব্যক্তিটা আছে সে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে একই দিকে। তাহলে কেমন হবে, সাপোজ আমরা যদি তারা যখন প্রথমবার মিলিত হবে তারপর সে কিন্তু 30 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা বুঝতেছি যে 1 সেকেন্ড পর কিন্তু ওর থেকে 20 মিটার সামনে চলে যাবে, 2 সেকেন্ড পর 40 মিটার সামনে চলে যাবে। এভাবে কিন্তু সে একটা নির্দিষ্ট পার সেকেন্ডে একটা নির্দিষ্ট দূরত্ব তার থেকে বেশি যাইতে থাকবে। তো একটা নির্দিষ্ট সময় পর আমরা দেখবো যে কি করবে, তাকে আবার এসে আবার এই রাউন্ড দিয়ে ঘুরে এসে তাকে আবার ধরবে, তাহলে আবার তাদের মিট হবে। তো এটা একটা আমরা যদি মানে একদম ইন্টারমিডিয়েটের ফিজিক্স যদি আমরা ভেক্টর এবং ভেক্টর না মেইনলি গতিবিদ্যা যেটা আছে সেটা যদি করে থাকি, সেখানে জাস্ট আমাদের যে ভেক্টর ছিল যে আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগের কনসেপ্টটা যে তাদের আসলে বেগের পার্থক্যটা কত, সেটা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কত হবে, এখানে 30 মাইনাস 10 তাহলে 20, এই 20 সেকেন্ড তাদের আপেক্ষিক বেগ। এবং আমরা যদি দূরত্ব এই যে সময় কত সময় পর তারা মিলিত হবে সেটা যদি টি বের করতে চাই, তাহলে এস ইকুয়াল ভিটি। আমরা এটা দেখছি, এই সূত্রটা একদম সমবেগের সূত্র। এখান থেকে আমরা যদি টি বের করতে চাই তাহলে আমাদের টি ইকুয়াল কি হয়, এস ডিভাইডেড বাই ভি। এখন এই এসটা কি, এই এসটা হলো দৈর্ঘ্য, এই পুরা যে রাস্তাটা আছে সেই রাস্তাটার দৈর্ঘ্য এল, এখানে এল দেওয়া আছে। আর এই ভিটা কি, এই ভিটা হলো তাদের আপেক্ষিক বেগ, যেটা মানে ভি নট মাইনাস ভি এর মডুলাস। ওকে, তাহলে এইটা হইলো এত সেকেন্ড পর পর তারা প্রতিবার মিলিত হবে, এটা একটা পিরিয়ড, এই পিরিয়ড পর পর তারা বারবার মিলিত হবে। আচ্ছা, এরপর লাস্ট যেটা, তো তারা কতক্ষণ, প্রথমে আমরা দেখতেছি যে সে 75 সেকেন্ড সময় ধরে চলবে, কিন্তু তার সাথে প্রথমবার দেখা হয়েছে কত সেকেন্ড পর, 45 সেকেন্ড পর। তাহলে 45 সেকেন্ড পর যদি আমার দেখা হয় এবং তাদের আমরা যদি এখান থেকে বের করি কত সময় পর তারা প্রথমবার মিলিত হবে, তাহলে টি ইকুয়াল আমরা দেখবো যে এখানে যে 200, আমাদের ইয়ার দৈর্ঘ্যটা ছিল 200 মিটার এবং এই বেগের পার্থক্য হলো 20, তার মানে তারা 10 সেকেন্ড পর পর মিলিত হবে। ওকে, এখন 10 সেকেন্ড পর পর যদি মিলিত হয়, প্রথমবার তারা যদি 45 সেকেন্ডে মিলিত হয়, দ্বিতীয়বার তারা মিলিত হবে হলো 55 সেকেন্ডে, তৃতীয়বার মিলিত হবে 65 সেকেন্ডে, চতুর্থবার মিলিত হবে আমাদের কত সেকেন্ডে, 75 সেকেন্ডে। এই 75 সেকেন্ড পর্যন্ত কিন্তু সে চলবে, তারপরে কিন্তু আর চলবে না, সেটা বলে দেওয়া ছিল। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝতে পারছি যে তারা প্রথমবার যখন মিলিত হইতেছে তারপর কিন্তু একটা কনস্ট্যান্ট পিরিয়ড পর পর মিলিত হইতে থাকবে। এই কনস্ট্যান্ট পিরিয়ড যদি আমরা বের করি আর এই টাইমের পার্থক্য দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা এই 3বার পেয়ে যাব। যেমন এখানে আমরা দেখতেছি যে এখানে 20, এখানে আমরা দেখতেছি যে তারা 10 সেকেন্ড পর পর মিলিত হবে এবং তাদের প্রথমবার মিলিত হওয়ার পর টাইম কতটুকু ছিল, 75 মাইনাস 45, তাহলে আমরা এখানে পাবো 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে তারা কতবার মিলিত হবে, 10 সেকেন্ড পর পর মিলিত হইলো, 30 সেকেন্ড বাই 10 ইকুয়াল 3। তাহলে 3বার তারা প্রথমবার মিলিত হওয়ার পর 3বার মিলিত হবে, 55 সেকেন্ডে, 65 সেকেন্ডে, 75 সেকেন্ডে। আর তার সাথে আমাদের এই প্রথমবার মিলিত হওয়ার একটা যোগ করে দিতে হবে। এটা কি বুঝতে পারছেন? আমি তো অনেক চিল্লায় গেলাম। এটা কিন্তু একদম ফিজিক্সের একদম বেসিক ম্যাথ ছিল, একদম ফিজিক্সের বেসিক ম্যাথ, যে জাস্ট আমাদের আপেক্ষিক বেগ যেটা আছে সেটা দিয়ে যদি আমরা আমাদের যেই মোট লেন্থটা আছে সেটাকে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা আসলে তাদের ওই পিরিয়ড টাইমটা পেয়ে যাবো, কত সেকেন্ড পর পর তারা মিলিত হবে। তারপর জাস্ট আমার এখন প্রথমবার মিলিত হওয়ার পর কতটুকু টাইম বাকি আছে সেই টাইমকে আমরা এই টাইম দ্বারা ডিভাইড করলে আমরা ওই কতবার মিলিত হবে তারা প্রথমবারের পর সেটা পাবো। তার সাথে আমাদের একযোগ করতে হয় প্রথমবার মিলিত হওয়ার জন্য। এইটাই সলিউশন ছিল একবার, মানে প্রবলেম সলিউশন খুবই ইজি ছিল এটা। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে কি হবে, আচ্ছা আপেক্ষিক বেগটা আসলে ডাজেন্ট ম্যাটার, এটা নেগেটিভ বেগ হলেও কোনো সমস্যা নাই। সাপোজ আমি এদিক বরাবর যাচ্ছি, এই পরের যেটা আছে আমাদের হিসাবটা, সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখানে নেগেটিভ বেগও আছে, সমস্যা নেই। আচ্ছা, পরেরটাতে বলছে যে এইটা টাইমটা অনেক বেশি দেওয়া আছে, আচ্ছা লাস্টেরটাতে টাইম অনেক কম দেওয়া আছে, আসলে টাইম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এমনিতেই যদি চিন্তা করি যে সাপোজ আমি সামনের দিকে যাচ্ছি 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে, ওকে, আর একজন আমার বিপরীত দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি একটু চিন্তা করেন, আমি যদি এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাই, ও যদি আমার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড যায়, তাহলে আগের থেকে আর ও যদি আমার দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতো, তাহলে আগের কোনটাতে আসলে মিলিত হইতে সময় কম বা বেশি লাগবে, এটা একটু বলেন দেখি।
সাপোজ আমরা দুজন একদিকে যাচ্ছি, আমি 20-এ যাচ্ছি, ও 10-এ যাচ্ছে, আর নেগেটিভ এখন হলে আমরা দুজন বিপরীত দিকে। হ্যাঁ, নেগেটিভ হইলে কম সময় লাগবে, কারণ কি, কারণ আমি যে যাইতেছি ও যাইতেছে আমার বিপরীত দিকে, তাহলে দুইজন তারা খুব তাড়াতাড়ি মিলিত হবো। হ্যাঁ, তো আমরা যখন বিয়োগ করবো, এই যে মডুলাস করতেছি দেখেন 20 মাইনাস, আমরা কিন্তু -10 করবো। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে জি। 30 হয়ে যাবে অলরেডি এমনিতেই, মানে আমরা জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর আমরা যদি দুইটা এরকম হইতো যে -10 -20, তাও কিন্তু আমাদের -30 আসতো, মডুলাস করলে আমাদের 30 আসতো। তার মানে আমাদের কোনো চিন্তাই করা লাগতেছে না, জাস্ট আমরা যদি তাদের আপেক্ষিক বেগটা বিয়োগ করি, মানে জাস্ট বিয়োগফলটা বের করি, সেটাকে মডুলাস করি, বেস করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা নেই। বুঝতে পারছেন কি এটা? জি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এটার সলিউশন আমাদের কি হবে? তাহলে আমাদের আমি একদম সিম্পল জিনিসটা বলে দেই যে প্রথমে আমাদের তাদের আপেক্ষিক বেগটা বের করতে হবে। তো আপেক্ষিক বেগটা আমরা বের করবো কিভাবে? যে আমার যে বেগটা আছে মাইনাস, প্রতিবার কুয়েরিতে যে বেগটা দিবে পরের মানটা, সেটা v0 মাইনাস b, এটার মডুলাস আমরা বের করবো abs দিয়ে। আচ্ছা, তারপর এইটা গেল আমাদের আপেক্ষিক বেগ। এরপর আমরা কি বের করব? আমাদের একটা লেন্থ দেওয়া ছিল কিন্তু, হ্যাঁ, এই ইয়াটার গোল যে রাস্তাটা আছে সেই পাথটা আমাদের একটা লেন্থ দেওয়া ছিল। তাহলে আমরা যদি এখান থেকে টি বের করতে চাই, তাহলে এস ইকুয়াল যদি ভিটি হয়, তাহলে টি ইকুয়াল এস বাই ভি, মানে ভি মানে আমাদের এই যে আপেক্ষিক বেগটা। তাহলে আমরা উপরে বসাবো এই এল লেন্থটা, ডিভাইডেড বাই আমরা করবো ভি, এই আপেক্ষিক বেগটা। তাহলে এখানে আমরা টাইম পাবো, এই পিরিয়ড টাইম পর পর তার আসলে মিলিত হবে। ওকে, ঠিক আছে, এই টাইমটা পেলাম, খুব ভালো। এরপর আমরা যদি দেখি যে অ্যান্সারটা আমরা কিভাবে পাবো, তো প্রথমবার যখন তারা দেখা হবে, তারপরে কতটুকু সময় পাবে তারা। মেইনলি আমাদের যে লাস্ট প্রথম টেস্ট কেসটা ছিল, সেটা 75 সেকেন্ড আমি চলবো, তার সাথে আমার প্রথম দেখা ছিল 45 সেকেন্ড পর। তার মানে এই টাইমের প্রথমে দেখা হয় এবং এরপর থেকে এই টাইমের গ্যাপ কতটুকু। তার মানে আমরা এখানে বের করতে পারি যে আমার ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, তাহলে এইটা হলো আমাদের এখানে 30 সেকেন্ড ছিল। এই 30 সেকেন্ডে কিন্তু আমরা কতবার পিরিয়ডে মিলবো সেটা আমাদের বের করতে হবে। তো এইটা ডিভাইডেড বাই আমাদের এই টাইমটা ইয়া করতে হবে। এটা ছিল হইলো আমাদের এই টাইমটা, আর এই টাইমটা ছিল কোয়েরির টাইমটা, আর এটা ছিল আমাদের মেইন ইয়ার টাইম। তো এই টাইমটা আমরা কিভাবে বের করলাম? এটা হলো এল বাই ভি। তাহলে এখানে যদি আমরা পুট করে দেই, তাহলে আমরা দেখবো যে টি মাইনাস টি কিউ ডিভাইডেড বাই এল বাই ভি। ওকে, তাহলে ডিরেক্ট আমরা এখান থেকে পেয়ে যাই কি আমাদের অ্যান্সারটা, যে টি মাইনাস টি কিউ ইন্টু এই ভিটা উপরে গিয়ে এর সাথে গুণ হবে ডিভাইডেড বাই এল। এটা আমাদের অ্যান্সার ছিল। এটা কিন্তু আসলে নির্দিষ্ট টাইম পর প্রথমবার যে মিলিত হবে সেটা কিন্তু নাই, এর সাথে এক যোগ করতে হবে জাস্ট। এটা বুঝতে পারছেন? তাহলে আমরা কোডে চলে যাই, কারো ইয়া থাকলে, কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা না। ওকে, তাহলে আমরা এখানে কি নিব? প্রথমে এল এই লেন্থটা, এরপর v0 প্রথম এই কাবুলের বেগ, এবং টি কাবুল কত সময় ধরে চলবে, এবং এন কতটা আমাদেরকে কুড়ি দেওয়া হবে। এরপর প্রতিটা কুড়ির জন্য আমরা টিআরভি পাবো, টিআরভিটা ইনপুট নিব। প্রথমে আমাদের এই যে রিলেটিভ মোশন যেটা ছিল বেগটা, ভেলোসিটি, আমাদের আপেক্ষিক বেগ, সেটা আমরা বের করবো কিভাবে? এবিএস অফ v0 মাইনাস ভি, এর দিয়ে আমরা পাবো। এরপর আমরা টোটাল টাইমটা কিভাবে পাবো? টোটাল টাইমটা আমরা এই টি এর পার্থক্য ইন্টু তার আপেক্ষিক বেগ ডিভাইডেড বাই এল, এটা আমাদের অ্যান্সার ছিল। আর তার সাথে আমাদের এক যোগ করতে হয়। কেন এক যোগ করতে হয়? কারণ তার প্রথমবার যেটা মিলিত হবে সেইটা বাদে তারপরের টাইম দিয়ে আমরা বের করছি, প্রথমবারটা যোগ করতে হয়, প্রথমবারটা। ওকে, এরপর এই প্রবলেমের সব থেকে একটা আসলে দুঃখজনক বিষয় ছিল, দুঃখজনক বিষয় না, এই জিনিসটা আসলে বরাবরই আমি আসলে আমার জুনিয়রদেরকে সবসময় বলি, আমার ভার্সিটির জুনিয়রদেরকে সবসময় বলি যে বাক্সের যদি কোনো কন্টেস্ট থাকে, তাহলে অবশ্যই যদি টেইলিং জিরোটা প্রিন্ট করা যাবে। টেইলিং জিরো মানে আমরা যদি যখন কোনো একটা অ্যারে প্রিন্ট করবো, সেই অ্যারের প্রতিটা অ্যারে তো প্রতিটা টেস্ট কেসের জন্য আমাদের একটা করে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করে নতুন লাইনে প্রিন্ট প্রতিটা অ্যারে প্রিন্ট করতে হয়। তো ওই ব্যাকস্ল্যাশ দেওয়ার আগে কোনো স্পেস প্রিন্ট করা যাবে না। আসলে আমি লাস্ট আইসিবিসি তে কি হয়েছে, লাস্ট আইসিবিসির প্রিলিমিনারিতে আমার একটা প্রবলেমে, আমরা ওইবার জুনিয়র মানে সেকেন্ড ইয়ারে উঠছি, ওই টাইমে আমরা কন্টেস্ট করতেছি, আমরা আসলে বাক্সের কন্টেস্টে ওইরকম খুব বেশি অভিজ্ঞতা নাই। তো যেই কারণে 3বার প্রিলিমিনারিতে 3টা মাইনাস খাইছি, সলভ করতে পারি নাই। লাস্টে গিয়ে পরে ওইটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর বুঝতে পারছি যে আসলে এটা স্পেস প্রিন্ট করা যাবে না, তখন আসলে ইয়া করছি, কিন্তু ততক্ষণে আমাদের কন্টেস্ট শেষ, মানে শেষের পদে, মানে খুবই বাজে অবস্থা। এবার আইসিবিসি আমরা করতেই পারি না এই কারণে, এই স্পেসের জন্য। এই জন্য আমি আমার জুনিয়রদেরকে সবসময় বলি যে আসলে এই স্পেস প্রিন্ট করা যাবে না, মানে বক্সের যে কোনো কন্টেস্টে আমাদের এই স্পেস প্রিন্ট করা যাবে না। একদম লাস্টে যেটা একদম লাস্টের অ্যান্সারটা প্রিন্ট করার পর একটা স্পেস প্রিন্ট করা যাবে না ব্যাকস্ল্যাশ এই দেওয়ার আগে, ইনলাইন দেওয়ার আগে।
তো এই আইসিবিসি তেও অনেকে এইটা নিয়ে অনেক কথা বলছে, এইবারও এই ঝামেলাই হয়েছে F নম্বর কমপ্লিটে, অনেক পরে এটা অ্যানাউন্সমেন্টে বলে দিছে যে আমাদের টেইলিং স্পেসটা প্রিন্ট করা যাবে না। তো এটা অবশ্যই খুব মাথায় রাখবেন, নাহলে রং অ্যান্সার দেবে। কোডফোর্সে দেবে কিনা জানি না, কিন্তু ওই কন্টেস্টে দিচ্ছিল, কোডফোর্সের কথা বলতে পারবো না। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ভাই মিনিমাম সলভ করার জন্য কি কি টপিক শিখতে হবে। আচ্ছা, আসলে এটা আসলে এখানে যে জিনিসগুলো ছিল এই আইসিবিসি তে মোটামুটি যে 5টা প্রবলেম সলভ করছি আমরা, এখানে আসলে কোনো টপিক লাগে নাই। এটা তো আপনারা আজকে সব দেখালাম, কি রাখছে একটাতে 3D গ্রিড, জাস্ট গ্রাফের জাস্ট সাধারণ জিনিস, এটাতে খুব বেশি কিছু লাগে নাই। ছিল অনেক কিছু হার্ড টপিক ছিল, মানে টপিক শিখলে তো অনেক কিছুই শেখা যায়। ধরেন এক এক করে আপনি যদি টপিক শেখা শুরু করেন তাহলে টপিকে তো শেষ নাই। আর যদি স্ট্রিং এর কত অ্যালগরিদম আছে একটার পর একটা আস্তে আস্তে শিখতে পারেন। মানে এটা আসলে আমি এরকম করতাম যে শিখতামই বেশি, অনেক বেশি কিছু শিখে ফেলছি। আমার হইলো প্র্যাকটিস করা কম পড়ছে, আর কোড ফুটছে একটু অ্যালগরিদম বেস জিনিসগুলো কম আসে, যে কারণে আমার রেটিংও কম কোড ফুটছে। কিন্তু মোটামুটি আমি লাইটো যে এবং সিএসএস যেগুলো আছে এগুলোতে মোটামুটি সলভ করি। টপ যেগুলো আছে আগে আইবিসির প্রবলেম এগুলো সলভ করি, এইগুলা মোটামুটি সলভ করা যায়, সমস্যা নেই। এই জন্য ওইগুলাতে মোটামুটি টপিক লাগে, একটু হার্ড টপিকে হার্ড কোশ্চেনে গেলে তখন টপিক লাগে। এই জন্য আপনি ডাটা স্ট্রাকচার যদি শিখতে চান তাহলে সেগমেন্ট ট্রি, পারসিস্টেন্ট সেগমেন্ট ট্রি, তারপর বিআইটি, 2D বিআইটি, স্পার্স টেবিল, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে থাকেন। তারপর গ্রাফের যে জিনিসগুলো আছে একদম বেসিক থেকে শুরু করে ডিএফএস, বিএফএস, এরপরে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, তারপর টপোলজিক্যাল সর্ট, আস্তে আস্তে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো শিখতে থাকেন। আবার যদি স্ট্রিং এর যেগুলো আছে প্রথমে কেএমপি, জেডএলগো, তারপর যেগুলো আছে ট্রাই, তারপরে আস্তে আস্তে হার্ড টপিকে গেলে সাবিক্স আছে, আউগ্রাসিক আছে, এগুলো আস্তে আস্তে হার্ড টপিকে যেতে পারেন। যদি প্রথমের দিকে সে সলভ করে করে দেখেন যে না ভালো লাগতেছে জিনিসগুলো পারতেছি, তাহলে পর দিকে যাবেন, সমস্যা নেই, শিখতে থাকেন, সমস্যা নাই। আর প্র্যাকটিস মেইনলি হলো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস বেশি করতে হয়, প্র্যাকটিসের সাথে না থাকলে আসলে হয় না, এটাই। আচ্ছা, কোন শীট আপনি কোন শীট ফলো করছেন? আচ্ছা, শীট বলতে ওই রকম কোন শীট আমি ফলো করি না, তবে টপিক লিস্ট ওই যে মোটামুটি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্নটা ফলো করে, এটা করতে পারেন। যেখানে মানে গুছায় পাবেন যে একটার পর একটা টপিক আছে, সেইখান থেকে যে কোনো জায়গা থেকে করতে পারেন, অনেক কিছুই আছে। কোনো সিনিয়র ভাই যারা যদি থাকে সিনিয়র ভাইদের হেল্প নিতে পারেন, অথবা অনলাইনে অনেক রিসোর্স আছে, দেখবেন যে অনেক টপিক, অনেক জায়গায় অনেক টপিক সুন্দর করে গুছানো আছে, সেইখান থেকে যে কোনো একটা ইয়ে করতে পারেন, দেখতে পারেন, অসুবিধা নাই, এগুলো কোনো ব্যাপার না।